এই কথাটা বলেই যাব যে ভাই প্লিজ তোমরা প্র্যাকটিসটা করো, প্র্যাকটিস না করলে কোনো লাভ নাই। আচ্ছা, তো এবার আসো আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের যে টপিকগুলো আছে সেগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু আলোচনা করি। আমাদের বাংলা দ্বিতীয়তে প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে ক্রিয়ার কাল ও ভাব, এবং আমরা সপ্তম লেকচারে আসলে ক্রিয়ার কাল ভাবটা পড়েছিলাম। সো ক্রিয়ার কাল ভাব, সমাস থেকে কি ধরনের প্রশ্ন আসে, অনুবাদ আসতে তুমি কিভাবে আসলে অনুবাদগুলো লিখতে পারো বা একটা অনুবাদ কিরকম হয়, এই সম্পর্কিত সকল কথাবার্তাই বলবো। এর আগে হচ্ছে একটা ব্রেক নেই। আমরা হচ্ছে এখন বাজে 8:42, সো আমরা একটা 10 মিনিটের ব্রেক নিব। 52তে ইনশাল্লাহ আমরা শুরু করব। ওকে, সো তোমরা আবারও আসছো, দেখতে পাচ্ছি তোমাদের টিচার্স ইনবক্সের মেসেজ দেখেই বুঝতে পারতেছি যে তোমরা চলে আসছো। আচ্ছা, গদ্য থেকেও কি, কবিতা বা গদ্য থেকেও কি ভাব সম্প্রসারণ আসতে পারে বা আসার সম্ভাবনা আছে কিনা? কবিতার কোন একটা লাইন, সেটাকে যদি তোমাকে তোমার টিচারের যদি মনে হয় যে না এটা ভাব সম্প্রসারণ আসার জন্য সুইটেবল, এটা থেকে প্রশ্ন করলে একটা স্টুডেন্ট কিভাবে এটার মূল ভাবটাকে সম্প্রসারিত করে, কিভাবে আসলে এই বক্তব্যটাকে উপস্থাপন করে, সেটা যদি তিনি দিতে চান দিতে পারেন। তার মানে এই না যে তুমি ছোটবেলা থেকে যে ভাব সম্প্রসারণ পড়ে আসছো ওইটাই তোমাকে দিবে, এমন না। যে কোনো একটা শব্দ বাক্য, মানে দুই বা একটা বাক্য দিয়ে তোমাকে কিন্তু ভাব সম্প্রসারণ করতে বলতে পারে। তো ভাব সম্প্রসারণের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমার শব্দগুলো চেনা, শব্দগুলো ধরে একটু বোঝা, এটা একটু জরুরি। আমরা ভাব সম্প্রসারণ নিয়ে কথা বলবো সামনে, বাট এখন হচ্ছে একটু আমাদের যেই প্রথম দিককার টপিক গুলো আছে সেগুলো নিয়ে কথা বলি। সো প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়ার কাল ও ভাব, এবং এটা আমরা 7 নম্বর লেকচারে বেশ ডিটেইলসে আলোচনা করছিলাম, আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। আমরা এখানে ক্রিয়ার কাল পাইছি হচ্ছে 3 রকমের, আর বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। প্রেজেন্টের কিছু প্রকার, পাস্টের কিছু প্রকার এবং ফিউচারের কিছু প্রকার সম্পর্কে আমরা পড়ছিলাম। সো এই জায়গাটা থেকে কি ধরনের রিটেনের প্রশ্ন আসতে পারে, যে আমাদের রিটেনে একটা টার্ম থাকে তোমরা দেখবা যেখানে বলা হয় যে ব্যাকরণিক সংজ্ঞার্থ দৃষ্টান্ত, ব্যাকরণিক সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত। সো এইখানে আসলে ব্যাকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসে, যেমন ধরো এই যে আমরা যদি অপরিচিতা গল্পের যে লাইনটা ওইটা নিয়ে একটু যদি চিন্তা করি, আমরা যেটাকে বলি চমৎকার তিনি সেটাকে বলেন চলনসই, এটা কোন কালের ক্রিয়ার উদাহরণ? এই ধরনের যে প্রশ্নগুলো, অর্থাৎ তোমাকে যে কোনো একটা বাক্য, সে বাক্য তোমার প্রথম পত্র থেকে হোক অথবা অন্য কোনো জায়গা থেকে হোক, এই ধরনের বাক্যগুলো দিয়ে তোমাকে কিন্তু বলতে পারে যেগুলোর কাল নির্দেশ করো। এখন কাল যে নির্দেশ করবা এখানে আবার অনেকগুলো ব্যাপার থাকে, যেমন হচ্ছে বিশিষ্ট প্রয়োগ। বিশিষ্ট প্রয়োগ মানে কি? বিশিষ্ট প্রয়োগ কোনগুলো ছিল আমাদের, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি। বিশিষ্ট প্রয়োগ ছিল যদি ঘটনাগুলো হচ্ছে একটা কালের আর যে ক্রিয়াটা, সে ক্রিয়াটা আরেকটা কালের। ধরো ঘটনাটা বর্তমান কালের কিন্তু ক্রিয়ার যে কালটা সেটা হচ্ছে আবার অতীতের বা ভবিষ্যতের, এরকম কিছু বিশিষ্ট প্রয়োগও আমরা দেখছিলাম। সো বর্তমান কালের মধ্যে আমরা এই 4 ধরনের বর্তমান পাই। সাধারণ আমরা ইংলিশের ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স পড়ছি। তারপরে হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো আমরা পড়ছি। তো এখান থেকে রিটেন আসার যে পসিবিলিটিটা বা রিটেন আসার যে জায়গাটা, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে তোমাকে যে কোনো একটা বাক্য দিয়ে বা তোমার পঠিত কোনো পাঠ্যভুক্ত কোনো গল্প থেকে তোমাকে কি করতে পারে, পাঠ্যভুক্ত কোনো জায়গা থেকে তোমাকে একটা লাইন তুলে দিয়ে তোমাকে বলতে পারে যে এটার ক্রিয়ার কাল নির্দেশ করো বা এটার ক্রিয়ার কাল কোনটা। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমরা এখানে বর্তমান কালটা যখন পড়ছিলাম বা সাধারণ বর্তমান যখন পড়ছিলাম, আমরা কি কি দেখছিলাম? আমরা দেখছিলাম যে যখন কোনো অনুমতি প্রার্থনা করা হচ্ছে, হ্যাঁ, যেমন ধরো এখন তবে আসি। এখন তবে আসি, এটা শুনে অনেকটা ভবিষ্যৎ মনে হচ্ছে। কেন ভবিষ্যৎ মনে হচ্ছে? কারণ আমি এখনো আসি নাই বা আমি এখনো যাই নাই, যাব। কিন্তু ক্রিয়ার কালটা যদি খেয়াল করি
তখন ক্রিয়ার কালটা কিন্তু এটা বর্তমান কাল হয়ে যায়। তারপরে খেয়াল করো যে প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে মানে হচ্ছে যে প্রাচীনকালে কোনো একজন লেখক বলে গিয়েছেন সেই কথাটা। যেমন বলা হচ্ছে চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো এই কথাটা তো উনি অনেক আগে বলে ফেলছেন, কিন্তু তা সত্ত্বেও এই ক্রিয়ার কালটা যদি আমাদেরকে নির্দেশ করতে বলে তখন কিন্তু আমরা বর্তমান কাল বলছিলাম। তো একটু মনে করার চেষ্টা করি। তারপরে আমরা বর্তমান কালের মধ্যে নিত্য বর্তমান পাইছিলাম, যেটাকে আমরা বলি নিত্যবিত্ত বর্তমান নামেও আমরা এটাকে পরিচয় দেই। সো নিত্য বর্তমান বা নিত্যবিত্ত বর্তমানটা কি? যেটা হচ্ছে আমরা প্রাকৃতিক ভাবে বা কোন একটা কর্তার দ্বারা রেগুলার বেসিসে প্রতিনিয়ত হতো, এবং এই জায়গাটায় একটা অভ্যস্ততা বোঝায়। কি বোঝায়? অভ্যস্ততা বা রেগুলারিটি, নিয়মিত, এরকম একটা অর্থ বা এরকম একটা ভাব এখানে আসলে আসে। আচ্ছা, যেমন ধরো সন্ধ্যায় সূর্য অস্ত যায়। এখন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কিন্তু প্রতিদিন অস্ত যায়। রফিক প্রতিদিন বাগানে পানি দেয়, এখানে তো প্রতিদিন শব্দটা উল্লেখ করেই দিছে। ওকে, তো আমরা এখানেও কিছু বিশিষ্ট প্রয়োগ দেখছিলাম, আমরা এখানে ঐতিহাসিক বর্তমান পাইছিলাম, স্থায়ী সত্য পাইছিলাম, এরকম অনেক কিছু আমরা পাইছিলাম। থার্ডে আমরা যে বর্তমান কালটা পাইছিলাম সেটা হচ্ছে ঘটমান বর্তমান। ঘটমান বর্তমানে আমরা দেখছি যে ঘটনাটা এই মুহূর্তে ঘটছে, অর্থাৎ ক্রিয়াটা চলমান, চলমান ক্রিয়া, যে বর্তমানে বা এই মুহূর্তে কাজটা চলমান। যেমন তোমরা পড়ছো, এখন পড়ছো, এবং তোমাদেরকে মনে রাখার সময় আমি বলছিলাম যে ছি, ছো, ছে, তারপরে হচ্ছে ছেন, এই শব্দগুলো থাকে। আমরা যখন পড়ছিলাম মানে ক্রিয়ার কাল কিভাবে আমরা বের করব, তো বের করার ক্ষেত্রে আমরা দেখছি যে চলছে, গাইছে, এগুলো কিন্তু আসতেছে। সো আমরা ক্রিয়ার যে কালটা, সেই কালটা নির্ণয় করাটা যদি আমরা একবার শিখে ফেলি, তাহলে রিটেনের প্রশ্নগুলো যেভাবে আসুক না কেন আমাদের কিন্তু কনফিউশন লাগবে না, সো কনফিউজড হবে না। সো আমরা যেটা করব যে ঘটমান বর্তমান কালটা আসলে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করব। যে ঘটমান মানে প্রক্রিয়াটা, কাজটা, ক্রিয়াটা এই মুহূর্তে চলমান আছে, শেষ হয়ে যায় নাই, চলমান আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ঘটমান বর্তমান। এরপরে পুরাঘটিত বর্তমান পাচ্ছি, যে ক্রিয়াটা পূর্বে শেষ হয়েছে কিন্তু ফল এখনো বর্তমান। এতক্ষণ আমি অঙ্ক করেছি, মানে মাত্রই শেষ করলাম, কাজটা করা শেষ কিন্তু কাজের ফলটা এখনো বর্তমান আছে। অনুজ্ঞা বর্তমান কাল। অনুজ্ঞা শব্দটার অর্থ কি? আচ্ছা, তোমরা অনেকে একটু বলছিলা যে অনুজ্ঞাটা একটু বুঝায় দেন। অনুজ্ঞার জায়গাটা কি? অনুজ্ঞা কথাটা তুমি যেখানেই পাও, অনুজ্ঞা বর্তমানে পাও বা অনুজ্ঞা বাক্য পাও, যাই পাও না কেন, অনুজ্ঞা শব্দটাই মনে রাখবা যে আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, এগুলো বোঝায়। অর্থাৎ তুমি যদি বর্তমান কালের জন্য কাউকে কোনো আদেশ দাও, এখান থেকে বের হয়ে যাও, এটা কি এক ধরনের আদেশ? এখন বের হবে নাকি ভবিষ্যতে বের হবে? এখন বের হওয়ার কথা বলতেছো, সো এটা একটা অনুজ্ঞা বর্তমান। তার মানে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, আশীর্বাদ, অভিশাপ, এই ধরনের যেই শব্দ বা এই ধরনের যে মনোভাবগুলো আছে, সেটা যেই ক্রিয়ার কাল দ্বারা প্রকাশিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে অনুজ্ঞা কাল। বর্তমান হলে অনুজ্ঞা বর্তমান, এই হচ্ছে আমাদের ব্যাপার। অতীতে অনুজ্ঞা হয় না, অনুজ্ঞা হয় বর্তমানে, না হয় ভবিষ্যতে। আচ্ছা, এখানে আদেশ, প্রার্থনা, উপদেশকে আলাদা আলাদা করে রাখা হয়েছে। সো তোমার এখানে রিটেন থেকে, যেহেতু এটা রিটেনের ক্লাস, এটা মূল গ্রামার পড়ানোর টপিকের ক্লাস না, তো এই জন্য একটু তোমাকে রিটেনটা একটু ধরাই দেই, যেখান থেকে রিটেনের জায়গাটা কি। যেমন ধরো তোমাকে একটা বাক্য দিল, ধরো এই বাক্যটাই দিল, সত্য কথা বলো, সৎ পথে চলো, দিয়ে তোমাকে বললো যে এই বাক্যটার ক্রিয়ার কাল নির্দেশ করো। ঠিক আছে, তো তোমাকে কি বলতে হবে? সত্য কথা বলো, সৎ পথে চলো। তুমি দেখে বুঝতেছো যে এটা কে বলে, সত্য কথা বলো, সৎ পথে চলো, এটা সাধারণত কোনো মুরব্বী, তোমার থেকে কোনো বয়স্ক কেউ যদি থাকে, তোমার শিক্ষক বা তোমার পরিবারের কোন সদস্য বা কোনো আত্মীয় স্বজন তোমাকে বলবে যে সৎ পথে চইলো, মিথ্যা কথা বইলো না, সত্য কথা বলো, এগুলো এক ধরনের অ্যাডভাইস, উপদেশ। সো অ্যাডভাইস বা উপদেশ যেই মাত্র তোমার ব্রেনে কাজ করবে, সাথে সাথেই কিন্তু তোমাকে লিখে আসতে হবে যেটা অনুজ্ঞা। এখন অনুজ্ঞা লেখার পরে তোমাকে দেখতে হবে যে এখানে কি বলো আছে নাকি বলো আছে। আমরা যখন বলি যে ভবিষ্যতে করো, কাজটি করো, কিন্তু তার মানে ভবিষ্যৎ, কাজটি করো, এখন করো। সো অনুজ্ঞা কেন? কারণ উপদেশ। আর বর্তমান কেন? কারণ এখানে বলো বলা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে বলো, এখন থেকে বলো, বর্তমানে বলো, ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে। অর্থাৎ অনুজ্ঞার মধ্যে বর্তমান, ভবিষ্যৎ দুইটা জায়গা একটু খেয়াল করে আমরা কি করার চেষ্টা করব, মাথায় রাখার চেষ্টা করব। আচ্ছা, এরপরে সাধারণ অতীত আমরা পাচ্ছি, যে অতীত বর্তমান কালের পূর্বে যেই কাজটা সংগঠন হয়ে গেছে সেটা হচ্ছে অতীত, সাধারণ অতীত। ঘটমান, এখানেও একই, চলমান আছে, অতীতে চলছিল, যে সময়ের কথা বলছে সেটা। যেমন দেখো, বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন, অতীত, এখন দেখতেছে না, অতীতে দেখতেছিলেন। এবং যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু বাবা দেখছিলেন,
তুমি হাসছিলে, আপনি হাসছিলেন, সে হাসছিল, এই যে হাসছিল, হাসছিলেন, এগুলোও কিন্তু দেখো যে হাসির কাজটা কিন্তু অতীতে করে ফেলছে, কিন্তু আমি যখন দেখছি তখনও কাজটা করছিল। এই যে ছিল, ছিলে, ছিলেন, ছিলাম, এই শব্দগুলো দ্বারা সাধারণত আমরা কি করি, ঘটমান অতীতকালকে বা ঘটমান অতীতকালকে আইডেন্টিফাই করি বা চিহ্নিত করি। আচ্ছা, এরপরে পাচ্ছি পুরাঘটিত অতীত এবং নিত্য অতীত। পুরাঘটিত অতীত হচ্ছে ঘটনাটা ঘটে গেছে এবং তারপরে আরো কিছু ঘটনা ঘটে গেছে, এরকম একটা ব্যাপার। এবং আমরা নিত্য অতীতে পাচ্ছি যে অতীতকালে প্রায়ই ঘটতো। নিত্য বর্তমানের উল্টাটা, নিত্য বর্তমান হচ্ছে বর্তমানে রেগুলারলি ঘটে বা প্রায়ই ঘটে, আর নিত্য অতীত হচ্ছে অতীতে রেগুলার বা প্রায়ই ঘটতো। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল এবং বিশিষ্ট ব্যবহার দেওয়া হয়েছে বর্তমানের মতো, কখনো কামনা, কখনো অসম্ভব, কখনো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। যেমন দেখো, তুমি যদি যেতে তবে ভালোই হতো, তার মানে এখন যাইতে বলতেছে না, ভবিষ্যতেও যাইতে বলতেছে না, যাওয়ার টাইমটা চলে গেছে, পার হয়ে গেছে। ধরো বিয়েতে যদি তুমি যাইতা তাহলে আমার ভালো লাগতো, আমি একা একা অনেক বোর ফিল করছি। সো এই যে যেতে, এই যেতেটা কি বুঝাচ্ছে, যেতেটা এমন একটা সময়কে বুঝাচ্ছে যে সময়টা অতীত হয়ে গেছে, এখন আর যাওয়ার সুযোগ নাই, তার মানে অতীত। এবং এই অতীতটা একটা সম্ভাবনা প্রকাশ করতেছে। কিসের সম্ভাবনা? যে তুমি গেলে আমার মনে হয় ভালো লাগতো। তো ভালো লাগতো কিনা আমি শিওর না, বাট আমার কাছে মনে হয় যে ভালো লাগতো, এক ধরনের সম্ভাবনা। তো তোমাদেরকে এরকম এই শব্দগুলো বা একটা একটা বাক্য দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এই বাক্যগুলোর ক্রিয়ার কাল নির্দেশ করো। এখান থেকেও রিটেনের টপিক থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভবিষ্যৎ আমরা পাচ্ছি সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ মানে হচ্ছে ভবিষ্যৎকালে যে ঘটনাটা চলতে থাকবে বা ঘটতে থাকবে। অনুজ্ঞা ভবিষ্যৎ, অনুজ্ঞা বর্তমান আমরা মাত্র পড়ছি, আমরা বলছি যে অনুজ্ঞার অতীত হয় না, তুমি অতীতে গিয়ে কাউকে উপদেশ দিয়ে আসতে পারো না, অতীতে গিয়ে কাউকে তুমি আদেশ দিতে পারো না, তুমি এই মুহূর্তের জন্য আদেশ দিতে পারো, ভবিষ্যতে করার জন্য আদেশ দিতে পারো। তাহলে অনুজ্ঞা বর্তমান আর অনুজ্ঞা ভবিষ্যৎ ক্রিয়ার উপর নির্ভর করে আমরা বলি। যেমন দেখো, তাড়াতাড়ি কাজটি করো, এখন কইরো না, যখনই করা শুরু করো তাড়াতাড়ি কইরো, তার মানে ভবিষ্যৎ কালকে বোঝানো হচ্ছে এবং এটা একটা আদেশ। তো এই জন্য এগুলোকে আমরা অনুজ্ঞা ভবিষ্যতের মধ্যে ফেলছি। এরপর আমরা পড়ছিলাম হচ্ছে ক্রিয়ার মুড। ক্রিয়ার মুড কি ছিল? যে তুমি যে একটা কথা বলবা, কথাটা তুমি কিভাবে বলতেছো। একটা কথা তো বিভিন্ন ভাবে বলা যায়, তোমার কথার টোনটা কি, এটা আমরা পড়ছিলাম বেসিক্যালি। যে নির্দেশক ভাব ছিল একটা সাধারণ ভাবে কোনো কিছু নির্দেশ করা বা বলা, অনুজ্ঞা ভাব ছিল অর্থাৎ আদেশের মতো করে, উপদেশের মতো করে, অনুরোধের মতো করে বলা যেতে পারে। সাপেক্ষ, সাপেক্ষ শব্দটা আমি যখনই বলি আমি বলি যে ডিপেন্ডেন্সি, এই ব্যাপারটা মনে রাখবা। আর আকাঙ্ক্ষা হতে পারে যে তোমার কোন একটা মনের ইচ্ছা যদি প্রকাশ পায়, সেটা হতে পারে। তো আমরা এখানে নির্দেশকে দেখতেছি সাধারণ কোনো ঘটনা, সেটা প্রশ্নও হতে পারে। অনুজ্ঞাতে আমরা দেখতেছি আদেশ, উপদেশ, অনুরোধ, এগুলো। এবং আমরা সাপেক্ষ যেটা, সেখানে আমি বলছি যে একটা নির্ভরশীলতার ব্যাপার মনে রাখবা, যে সাপেক্ষের মধ্যে সব সময় একটা নির্ভরশীলতা থাকে। যে দেখো, ভালো করে পড়লে সফল হবে, তার মানে তোমার সফল হওয়াটা নির্ভর করতেছে কিসের উপর? ভালো করে পড়ার উপর। তো এখানে একটা ডিপেন্ডেন্সির খেলা, এই ডিপেন্ডেন্সিটা অলওয়েজ হচ্ছে সাপেক্ষের ক্ষেত্রে খেয়াল করে। তুমি সাপেক্ষ যোজকের কথা মনে করো, সাপেক্ষ যোজকে কি ছিল? যে সাপেক্ষ যোজক, সাপেক্ষ সর্বনাম, প্রত্যেকটাতেই কিন্তু একই ডিপেন্ডেন্সি, নির্ভরতা। এই নির্ভরতার জায়গাটা একটু বুঝতে হবে। আকাঙ্ক্ষা প্রকাশক ভাব আমরা দেখতে পাচ্ছি যে সে যাক, বৃষ্টি আসে আসুক, এগুলো এক ধরনের আমাদের মনের ইচ্ছা, ঠিক আছে? এগুলোকে আমরা বলতেছি আকাঙ্ক্ষা। তো ক্রিয়া বিভক্তি ছিল আরেকটা টপিক। ক্রিয়া বিভক্তি টপিকটা আমরা এমসিকিউর জন্য পড়ছিলাম। সো রিটেনের জন্য ক্রিয়া বিভক্তিটা কিভাবে আসলে কাজ করতে পারে, আমাদেরকে কোন একটা বাক্য দিয়ে বলতে পারে যে বাক্যটার মধ্যে কি ধরনের বিভক্তি যুক্ত হয়েছে, এটা কি নাম বিভক্তি নাকি ক্রিয়া বিভক্তি, সেটা আইডেন্টিফাই করার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমরা ক্রিয়া বিভক্তি যাওয়ার আগে বিভক্তি কত প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার। তোমরা প্রায় যে ভুলটা করো, তোমরা বলো যে বিভক্তি হচ্ছে 7 প্রকার। কেন 7 প্রকার বলো? কারণ তোমরা ছোটবেলায় পড়ছিলা যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তুমি ওইটা যেটা বলো সেটা ছিল হচ্ছে আমাদের কারকের ভেতরে, যে আমাদের যে কারকের বিভক্তি বের করি আমরা, তৎপুরুষ সমাসের বিভক্তি বের করি সেটা। বাট মোটা দাগে বিভক্তি হচ্ছে আমরা 2 প্রকার পাই, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ক্রিয়া। যদি ক্রিয়াপদের সাথে বসে ক্রিয়া বিভক্তি, ক্রিয়াপদ বাদে অন্য কিছুর সাথে বসলে নাম বিভক্তি। ওকে, সো এখানে এই যে দেখো পড়ছি, এই পড়ছি শব্দটা একটা ক্রিয়াপদের সাথে যুক্ত হয়েছে। এই পড়ছি শব্দটার ছিটা, এই জন্য এটাকে আমরা বলতেছি ক্রিয়া বিভক্তি। কারণ পর একটা ক্রিয়া, পরের সাথে বসছে ছি, পরের সাথে বসছে বো, মানে এই যে দেখো পর, এটা হচ্ছে একটা ক্রিয়ার মূল ধাতু। পর কি? ধাতু বা ক্রিয়া মূল। সো আমি এই ধাতু বা ক্রিয়ামূলের সাথে যখন ছি, ছো, বেন
এগুলো ব্যবহার করতেছি, এগুলো প্রত্যেকটা কি ক্রিয়াপদের সাথে যুক্ত হচ্ছে, ক্রিয়াপদের পরে। সো এই বিভক্তিগুলোকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি, যারা ক্রিয়ার সাথে যুক্ত হবে। আচ্ছা, এরপরে আমরা এখানে কাল এবং পক্ষের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। একটু যদি আমরা রিকল করার চেষ্টা করি, কাল কোনগুলো? কাল হচ্ছে আমরা মাত্র যে কালগুলো পড়লাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের মধ্যে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্টের মধ্যে আমরা পাচ্ছি ঘটমান, পুরাঘটিত, এরকম। আবার ভবিষ্যতের মধ্যে আমরা পাচ্ছি সাধারণ ভবিষ্যৎ, অনুজ্ঞা ভবিষ্যৎ, এরকম। তো এখানে একটা শব্দ দিয়ে তোমাকে বলতে পারে এটা কোন কাল। যেমন ধরো করি, আমি কাজটি করি, আমি গান করি, আমি গান করি। সো এই করিটা খেয়াল করো, এই করিটা হচ্ছে আমার কোন কাল? বর্তমান কাল। কিরকম বর্তমান? সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। এখন তোমাকে যদি বলে এটার পক্ষ নির্দেশ করো বা এটার পক্ষগুলো দেখাও, সো পক্ষ কয়টা? আমরা পক্ষ পাইছি হচ্ছে 3 রকমের, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। কয়টা পক্ষ পাইছি আমরা? 3টা, বক্তা, শ্রোতা আর হচ্ছে অন্য পক্ষ। তো এই যে আমরা 3টা পক্ষ পাই, বক্তা, শ্রোতা, অন্য, এগুলোর সাথে আমাদের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ রিলেট করে আমরা একসাথে পড়ে রাখি। সো এই যে 3টা পক্ষ, বক্তা পক্ষ হচ্ছে আমি, আমরা, শ্রোতা পক্ষ হচ্ছে তুমি, তোমরা, অন্য পক্ষ হচ্ছে এর বাইরে যা কিছু এক্সিস্ট করে। তো এখন গান করি, এটা অবশ্যই বক্তা পক্ষের, কারণ আমি আমার কথা বলতেছি। এখন এই করিটাকে আমি যদি শ্রোতা পক্ষে নেই, তাহলে আমি কি বলবো? গান করো। আর অন্য পক্ষে নিলে গান করেন, করে, এগুলো বলবো। এবং এইখানে পক্ষের মধ্যে আমরা আরেকটা জিনিস পাই, যেটাকে আমরা বলতেছি ঘনিষ্ঠ, আবার আমরা এটাকে বলতেছি সাধারণ। সো সাধারণ কি আর ঘনিষ্ঠ কি? ঘনিষ্ঠ মানে হচ্ছে তোমার কাছের জন। তুমি তোমার বন্ধু বান্ধবকে খেয়াল করে দেখবা তুই বলে সম্বোধন করো, আর যারা তোমার ক্লাসমেট, ওরকম ফ্রেন্ড না, ওরকম পরিচয় নাই, তাদেরকে তুমি কি বলো? তুমি। কেন? কারণ ওরা সাধারণ। আর যেটা তোমার ক্লোজ ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে তুমি তুই বলতেছো। সেই শ্রোতাপক্ষের সর্বনামগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে ঘনিষ্ঠ। আর অন্য পক্ষের সর্বনামগুলোকে আমরা 2টা ভাগে ভাগ করি, একটা সাধারণ আর একটা হচ্ছে সম্মানী। অর্থাৎ সে, তারা, আপনি, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা সাধারণ এবং গুরুজন বা সম্মানিত জনদেরকে আলাদা করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা রওশিন, এগুলো তো তোমার মুখস্থ করার দরকারই নাই, মনে রাখারও দরকার নেই, তুমি যে কোনো একটা জাস্ট মনে রাখো তাইলেই হবে। যেমন করিটা মনে রাখতে পারো, কাল যদি পড়ো, এই ছক দেখে ভয় পাওয়ার কিছু নাই, যেখানে মনে অনেক কঠিন কথাবার্তা আছে, কিচ্ছু কঠিন কথা নাই। তুমি একটু খেয়াল করো, নিত্য অতীতে তুমি যেন তাম, সো আমি কাজটি করতাম। এখন এটাকে যদি আমরা হচ্ছে শ্রোতা পক্ষে নেই, শ্রোতা পক্ষ মানে কি? তুমি, সো তুমি কাজটি করতে। ওকে, তারপর আমি যদি শ্রোতা পক্ষের ঘনিষ্ঠ কাউকে বুঝাই, তখন আমরা কি বলবো? তুই কাজটি করতি। অন্য পক্ষে যদি নেই, করতো, তারপরে হচ্ছে করতেন, সম্মানী হলে। তার মানে এই জিনিসটা কিন্তু মুখস্থ করার জায়গা না। দেখো, বক্তা পক্ষে আমি যখন নিজের কথা বলবো, আমি বলবো করতাম। অন্য আমার শ্রোতা যারা আছে সামনে, তাদেরকে যখন বলবো করতে বা করতো, করতি, করতে বা করতি, সাধারণ হলে করতে, আর ক্লোজ কেউ হইলে, তুই তোকারি সম্পর্ক হইলে আমরা বলতেছি করতি। আর যখন অন্য পক্ষ হচ্ছে, অর্থাৎ আমার আর তোমার সামনে নাই অন্য কেউ, তখন আমরা করতো, করতেন বলি। সম্মানিত হইলে করতেন, সম্মানিত না হইলে করতো। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে বাংলা অনুজ্ঞা। অনুজ্ঞা কথাটা আমরা অলরেডি একাধিকবার পড়ে ফেলছি, যেখানে আমরা কোনো অনুরোধ, আদেশ বা প্রার্থনাকে পাই। তো তোমাদেরকে এখানে কি করতে পারে, এটা রিটেন এবং এমসিকিউ 2টার জন্যই গুরুত্বপূর্ণ। এখানে যেটা করে যে ধরো তোমাকে তুই বাড়ি যা বা ক্ষমা করো মোর অপরাধ, এরকম একটা বাক্য দিয়ে বলতে পারে যে এখানে কোন অনুজ্ঞা বা কি অর্থ দিচ্ছে, এখানে কি অনুরোধ দিচ্ছে নাকি আদেশ দিচ্ছে নাকি প্রার্থনা দিচ্ছে। তোমরা নিশ্চয়ই শব্দগুলো বুঝো। অনুরোধ মানে হচ্ছে রিকোয়েস্ট করা, আদেশ মানে হচ্ছে অর্ডার টাইপের, যে বড়রা যেটা দেয়। উপদেশ একটা জিনিস, প্রার্থনা আর একটা জিনিস, যে স্রষ্টার কাছে বা কারো কাছে আমরা যখন ক্ষমা চাই বা কোন একটা কিছু ভুল করে ফেলছি, এরকম কিছু। আচ্ছা, তো এখানে অনুজ্ঞাপত্রের গঠন দেখানো হচ্ছে। যেমন দেখো, কথাটা শুনে কঠিন মনে হতে পারে, সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ। সো এই যে দেখো, আপনি, আপনারা, হ্যাঁ, এগুলো কিন্তু এক ধরনের সম্ভ্রমাত্মক, যেটা আমরা কি করি, আমরা যে পার্সনটাকে আমরা সম্মান করতেছি, আমাদের থেকে বয়সে বড়, তাদেরকে আমরা কি বলি? আপনি, আপনারা, তারা, উপরে চন্দ্রবিন্দু দেয়, এরকম। সো তারা হচ্ছে অন্য পুরুষ। আর মধ্যম পুরুষের ক্ষেত্রে আমরা আপনি, তুমি এগুলো ব্যবহার করতেছি। সো সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ, সম্ভ্রম মানে আপনি আসবে, মধ্যম মানে আমরা কি বলবো? সেকেন্ড পার্সন গুলোকে আনবো। তো সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ উদাহরণ দিচ্ছে, দেখো, আপনি আসুন, আপনারা আসুন,
এরকম ভাবে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। ওকে, তারপরে আমরা মধ্যম পুরুষের এবং নাম পুরুষের কিছু বর্তমান অনুজ্ঞার রূপ দেখতে পাই, যে সম্ভ্রম থাকলে কি হচ্ছে, সাধারণ কি হচ্ছে, বা যখন আমরা কাউকে তুচ্ছ করতেছি তখন কি হয়। ধরো আমরা যদি কাউকে আদেশ দেই, এই আদেশটা যদি এমন হয় ঘনিষ্ঠ কাউকে আদেশ দিচ্ছি, তখন আমরা কিন্তু বলি না তুমি কাজটি করো। ধরো তুমি তোমার ছোট ভাইকে যখন এক গ্লাস পানি খাওয়াইতে বলো, কি বলো, যে একটা পানি নিয়ে আয় তো, এই কাজটা কর তো, সো কর, আয়, এগুলো আমরা ব্যবহার করি। যা, এখান থেকে যা, যাও কিন্তু বলি না। তো এই জায়গাটা একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে ঘটমান বর্তমান, ঘটমান ভবিষ্যতের ক্ষেত্রে অনুজ্ঞার কিছু প্রয়োগ আমাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। সো এই জায়গাটা আমরা একটু যেটা খেয়াল রাখার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদেরকে রিটেনের জন্য কি করতে পারে, যে কোনো একটা বাক্য দিয়ে তুমি যদি রিটেন চিন্তা করে প্যারা খাও তাহলে ঝামেলা। তুমি এটা চিন্তা করবা যে আমি অনুজ্ঞা পড়ছি, আমি ক্রিয়ার কাল পড়ছি, কেন পড়ছি, এমসিকিউর জন্য, আমি জানি বর্তমান কাল কেমনে বের করতে হয়, আমি জানি ঘটমান বর্তমান কোনটা। সো আমাকে যেই বাক্যই দিক না কেন, সেটা আমার পরিচিত বাক্য হোক অপরিচিত বাক্য হোক, আমি সেই বাক্যটাকে ঘটমান বর্তমানের যে স্ট্রাকচার আসে সেই স্ট্রাকচারের সাথে প্যারালাল করব, দুইটাকে পাশাপাশি রেখে আমি মিলাবো যে না এটা ঘটমান হচ্ছে কিনা, ঘটমান না হলে বাদ, নিত্য, নিত্য না হলে বাদ, এরকম করে আমাকে যেখান থেকে বাক্যটা দেওয়া হোক না কেন, আমার যদি গ্রামারের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমার কিন্তু আটকানোর কোনো সুযোগ নাই। তো এই জায়গাটা একটু খেয়াল রাখো, রিটেনে স্পেশাল কিছু আসবে এমন কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, এই ক্লাসটা ছিল 7-এ অর্পিতা, না 7-এ না, ফাতেমা জিজ্ঞেস করছো। হ্যাঁ, ব্যাকরণের প্রশ্ন কিভাবে আসবে বলে ফেলছি, মানি মানে সম্মানিত, হ্যাঁ সাহিবুল। ওকে, সো এরপরে আমরা যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। আমার মনে হয় তোমরা পারিভাষিক শব্দ কি এটা সম্পর্কে জানছিলা। আমরা বলছিলাম যে পারিভাষিক শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো বিশেষ বিশেষ একটা শাস্ত্র বা বিশেষ বিশেষ একটা ডিসিপ্লিনের জন্য ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা একটা শব্দ যদি বলি গতি, হ্যাঁ গতি, এই বিজ্ঞানে আমরা যখন বলি গতি, ফিজিক্সের গতি বা বিজ্ঞানের গতি, বা আমরা যখন বলি গাড়ির গতি, তখন আমরা একটা গতিকে বুঝাই। এখন আমি যদি বলি যে ইস এই ছেলেটার তো পরিবারের কেউ নাই, ওর যে কি গতি হবে, বা আমি যদি বলি যে ও তো পড়াশোনা ঠিকঠাক মতো করে না, ওর যে ভবিষ্যতের কি গতি হবে আমরা কিছু জানি না। তো এই যে গতি, এই গতিটা কিন্তু আলাদা। তার মানে একই শব্দ কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে এটা বিভিন্ন অর্থ, বিভিন্ন শাস্ত্রে, বিভিন্ন ডিসিপ্লিনে বিভিন্ন অর্থ দিচ্ছে। এই ধরনের শব্দগুলোকে আমরা বলি হচ্ছে পারিভাষিক শব্দ বা পরিভাষা। এই পরিভাষাগুলো সৃষ্টি নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলছি, যে আমাদের বিভিন্ন ল বা আইনের বিভিন্ন শব্দকে প্রথমে বাংলায় বোধগম্য করার জন্য এগুলোর সমান্তরাল কোনো অর্থ আনতে হয়েছে। এগুলোর মানে ওয়ার্ড মিনিং না, অনেক সময় ওয়ার্ড মিনিং এর সাথে মিলে যায়, কিন্তু তার মানে পরিভাষা মানে ওয়ার্ড মিনিং না, তাহলে এটার নাম পারিভাষিক শব্দ হইতো না, শব্দার্থ হইতো, ঠিক আছে, শব্দার্থ হইতো বা অনুবাদ হইতো, ঠিক আছে। সো এই ভুলটা করা যাবে না, পারিভাষিক শব্দ আর ওয়ার্ড মিনিং আলাদা জিনিস। তো তোমরা যেটা করবা যে এই পারিভাষিক শব্দগুলো কিন্তু এমসিকিউর জন্য কম গুরুত্বপূর্ণ না, এবং তোমরা ইন্টারমিডিয়েটে কিন্তু পারিভাষিক শব্দের উপর 10টা নম্বর তোমাদের কিন্তু কি ছিল, বরাদ্দ ছিল। একটা ইংরেজি শব্দ দেওয়া থাকতো, তোমরা এটার বাংলা পারিভাষিক শব্দ লিখতা। তো এরকমটা কিন্তু তোমাদেরকে রিটেনের জন্য করতে পারে, যে 5টা পারিভাষিক শব্দ দিয়ে বললো যে এগুলোর পরিভাষা লিখো। সো এক্ষেত্রে যেটা করবা যে তোমাদের যেই বিগত বোর্ডের কোশ্চেন্স গুলো আছে সেগুলো তুমি সলভ করছো এইচএসসির জন্য, সেগুলো করবা। পাশাপাশি যে কোনো একটা বই থেকে ধরে A to Z যতগুলো তোমার মনে থাকে, হ্যাঁ প্রতিদিন কিছু কিছু করে করে পারিভাষিক শব্দ শিখা। যেমন ধরো এজেন্ডা, এজেন্ডা শব্দটাকে তুমি কিন্তু লক্ষ্য বলতে পারো, যে আরে তোমার এজেন্ডা কি, তুমি কি চাও আমার কাছ থেকে। কিন্তু এজেন্ডা শব্দটাকে যখন তুমি পারিভাষিক শব্দ লিখবা তখন তোমাকে কিন্তু আলোচ্যসূচি লিখতে হবে, অন্য কোনো কিছু লিখলে কিন্তু সাধারণত হচ্ছে না, ঠিক আছে। তারপর একটু খেয়াল করো, আমরা আরো কয়েকটা যদি একটু দেখি, আর্কিটেক্ট, স্থপতি আমরা পাচ্ছি। অ্যালটমেন্ট, হ্যাঁ অ্যালটমেন্ট শব্দটা দিয়ে বরাদ্দ করাকে বোঝানো হচ্ছে। অ্যাপার্থেইড, বর্ণ বৈষম্য। আলমানাক, পঞ্জিকা বুঝাচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েশন, উপযোজন। এই যে দেখো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নাম শুনছি না, সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে এই উপযোজন শব্দটার কি মিল আছে কিনা এটা বেশ চিন্তার বিষয়। কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েশনের পারিভাষিক শব্দ হিসেবে উপযোজন বুঝি, এটাকেই বলতে হবে তোমার। সো যেটা করতে হবে, এই পারিভাষিক শব্দগুলোকে আমাদেরকে একটু প্রতিদিন কিছু কিছু করে করে পারিভাষিক শব্দ শিখতে হবে। তুমি যদি একদিন একটা পারিভাষিক শব্দ শিখো, ওইটা সারাদিন কি করবা, বলবা, বলে বলে নিজের ব্রেনে ঢুকাবা। আর তোমাদের মনে হয় এটা কমন সমস্যা যে আপু পড়ছি কিছু মনে থাকে না, এটা আমারও মনে হয়, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে গেলে মনে পড়বে যদি তুমি সত্যি সত্যি পড়ে থাকো। পরীক্ষার হলে গেলে 4টা অপশন দেখলে মনে পড়বে ইনশাল্লাহ, যদি তুমি পড়ে থাকো। সো পড়ে যাও, 10টা না পারলেও 8টা যদি পারো, 7টা যদি পারো, সেটাও তোমার লাভ।
সো এই যে মনে থাকে না এই কথা বলতে এসো না, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর এখানে সি থেকে শুরু করে ডি ই এফ জি এইচ এরকম আই যে কিছু তোমাদের পারিভাষিক শব্দ তোমাদের প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে। এগুলোর অনেকগুলো তুমি পড়তে গেলেই দেখবা যে তুমি এগুলো অলরেডি পড়ে ফেলছো। ওথ, তারপরে হচ্ছে এরকম আরো যতগুলো আছে, প্যাক্ট, চুক্তি, এগুলো কিন্তু তুমি তোমার ইন্টারের সিলেবাসের জন্য, ইন্টারে বোর্ড পরীক্ষা যে দিছো বোর্ড পরীক্ষার জন্য পড়ে ফেলছো অলরেডি। সো পড়ে ফেলার জিনিস নতুন করে আবার পড়তে হচ্ছে না, একটু জাস্ট চোখ বুলায় গেলা, একটু রিভাইজ দিলা, তাহলেই মোটামুটি আশা করা যায় যে তোমার জন্য খুব সুবিধা হবে। যে পেনাল কোড, আমি নিজেও যখন এইচএস এর স্টুডেন্ট ছিলাম আমিও এটা মুখস্থ করছি, আমার মনে পড়ে। আচ্ছা, তারপরে কিউই, শাড়ি, কোরাম, গণপূর্তি। হ্যাঁ, কোরাম, কোরাম শব্দটা একটু খেয়াল করো। আমরা এই কোরাম শব্দটা ইউজ করি কোথায়? যখন আমরা দেখি যে কয়েকজন মিলে একটা দল করছে, কয়েকজন মিলে আলাদা হয়ে আছে, হ্যাঁ, একটা গ্রুপের মতো, তখন আমরা বলি কি করো, কোরাম করো। মানে হচ্ছে যে কয়েকটা গ্রুপ মেনটেন করা, যে 10 জনের মধ্যে 3-4 জন একটা গ্রুপ হয়ে গেছে, এটাকে আমরা কোরাম করা বলে থাকি। কিন্তু ওই কোরাম আর এটার পারিভাষিক শব্দ যেটা, সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। দেখো এখানে কোরাম বলতে কি বুঝাচ্ছে? গণপূর্তি। সো তুমি যদি কোরাম করার পারিভাষিক শব্দ দল করা দিয়ে আসো, গ্রুপিং করা দিয়ে আসো, হবে না, তোমাকে গণপূর্তি বলতে হবে। সো কিভাবে গণপূর্তি বলবা? পারিভাষিক শব্দগুলা পড়ে পড়ে কিন্তু ভুলে যাই, মনে থাকে না। আই সেড, আমার সাথেও হয় এটা, আসলে মনে থাকে, সাবকনসিয়াস মাইন্ডে থাকে, বিশ্বাস করো, নিজের উপর বিশ্বাস রাখো, থাকবে ইনশাল্লাহ। ওকে, সো জেড পর্যন্ত অনেকগুলো পারিভাষিক শব্দ তোমাদের জন্য দেওয়া হয়েছে, দয়া করে এগুলো একটু নিজেরা পড়ো, একদিনে সব না পড়া কিছু 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 করে করে পড়ো। যেটা কঠিন লাগবে সেটা একটু স্টিকি নোটে লিখলা, একটা কাগজে লিখে চোখের সামনে ঝুলায় রাখলা 2-4 দিন ওটা দেখতে দেখতে এমনি মুখস্থ হয়ে যাবে, তারপর ওটা ফেলে দিলা, নতুন আর একটা লাগাইলা। এরকম কত টেকনিক আছে মনে রাখার, তুমি কেমনে মনে রাখছো কেউ খেয়াল কর, মানে জানতেও চাবে না। আমার ক্লিয়ারলি মনে আছে, আমি যখন ছোট ছিলাম আমি লেফটেন্যান্ট বানান মনে রাখতে পারতাম না, লেফটেন্যান্ট বানান মনে রাখতে পারতাম না, যেটা কেমনে উচ্চারণ করতেছি, লেফটেন্যান্ট লিখতেছি লা ইউ এরকম। সো আমি ওটাকে ওই যে লা ইউ 10 মিথ্যা তুমি 10 পিঁপড়া এরকম ক্রিঞ্জ ভাবে মনে রাখতাম, কারণ আমার মনে রাখা দিয়ে কাজ। কেউ আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমনে মনে রাখছি, সবাই এটাই দেখবে যে আমি ঠিকটা লিখে আসছি কিনা। সো তোমরা তোমাদের নিজস্ব যত ধরনের সৃজনশীল দক্ষতা আছে সেটা কাজে লাগাইতে পারো, মনে রাখা তাই হচ্ছে ফ্যাক্ট। চন্দন, তুমি কি সমাসের যে ক্লাসটা হয়েছে 8 নাম্বার লেকচার সেটা করছিলা? যে বললা যে সমাস কঠিন লাগে। হ্যাঁ, আমরা তো আজকে সমাস থেকে রিটেন কিরকম আসে বা রিটেনের জন্য আমরা একটা আলোচনা করব ওভারঅল। বাট যাদের এখনো সমাস কঠিন লাগে আমি বলবো যে তোমরা আজকের ক্লাসের পরে যে কাজটা করবা, আজকের ক্লাসটা তো অবশ্যই করবা, পাশাপাশি তোমাদের এর আগের যে লেকচারটা ছিল গত সপ্তাহের 8 নাম্বার যে লেকচারটা, সেখানে 8 নম্বর লেকচারে পার্ট 2 তে সুন্দর করে তোমাদেরকে কিন্তু সমাস পড়ানো হয়েছে, এবং তোমাদের স্টুডেন্টের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে কিন্তু সমাসের উপর একটা মাস্টার ক্লাস দেওয়া আছে। মাস্টার ক্লাস মানে কি? যে তোমার বিগত বছরে সমাস থেকে যতগুলো প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো সলভ করা, পাশাপাশি তোমাকে সমাসটা বুঝায় দেওয়া। এই 2টা ক্লাস যদি তুমি দেখো তাইলে তোমার সমাস কঠিন লাগা, সমাস না বুঝার প্রবলেমটা থাকবে না। তোমরা যারা বলো যে আপু সমাস কঠিন লাগে, সমাস বুঝি না, কারণ হচ্ছে ভাই তুমি সমাস পড়োই নাই, তুমি বুঝবা কোত্থেকে? তুমি সমাসের জন্য 2 ঘন্টা সময় ব্যয় করো নাই, তাহলে সমাস তুমি কেমনে বুঝবা? স্বাভাবিক না? সেই ক্লাসগুলো একটু তোমার আইডিতে দেওয়া আছে, একটু দেখবা কষ্ট করে। আর আজকে তো আমরা বলতেছি যেখান থেকে রিটার্ন কেমন আসে। সো আমরা জানি যে সমাস এখানে আমাদেরকে 6 ভাগে ভাগ করা হচ্ছে, এবং যদিও নবম দশম শ্রেণীর নতুন বইয়ে, নতুন ব্যাকরণ বইয়ে দ্বিগুকে দ্বিগু কর্মধারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, বাট পুরাতন অনুযায়ী আমরা আসলে 6 প্রকার পেয়ে থাকি। হ্যাঁ, এই যে সমাস 4 প্রকার, এই যে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, তার মানে দ্বিগুকে বাদ দেওয়া হয়েছে, দ্বিগুকে আনা হয়েছে দ্বিগু কর্মধারায়, আর অব্যয় ভাব যেটা সেটাকে হচ্ছে বাদ দেওয়া হয়েছে। সো আমরা একেবারে বাদ দিব না, আমরা একটু হালকা পাতলা জেনে জেনে রাখবো। ওকে, আর কিছু অপ্রধান সমাস আছে, প্রাদি, নিত্য, অলুক। তো আমরা যখন একটা সমাস বের করি কখনো আমরা ব্যাস বাক্য ধরে সমাস বের করব না। আমরা যেটা করব, আমাকে তো সমস্ত পদটা দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? সমস্ত পদ। তোমরা নিশ্চয়ই সমস্ত পদ কি বুঝো? সমস্ত পদ মানে হচ্ছে যেটা দেওয়া আছে, যেমন ধরো ঘিয়ে ভাজা, এটা হচ্ছে সমস্ত পদ। এখন এটার যে ব্যাস বাক্য আছে, এটা তো এটার ব্যাস বাক্য দিলে তোমরা বুঝবা না। ধরো আমি যদি বলি বিজয় পতাকা, বিজয় পতাকা, অথবা আমি যদি বলি সিংহাসন, এগুলো হচ্ছে আমাদের সমস্ত পদ। আমাদেরকে এগুলো দেওয়া থাকে সাধারণত, আমাদেরকে এগুলো দিয়ে বলে যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সেগুলো হচ্ছে আমাদের কি পদ? এগুলো হচ্ছে আমাদের সমস্ত পদ। তো
তো এই সমস্ত পদগুলো দেখে আমরা চেনার চেষ্টা করব যে এটা কোন সমাস। তাহলে সমস্ত পদ দেখে তুমি কিভাবে চেনার চেষ্টা করবা এটা কোন সমাস? সেটা হচ্ছে তুমি দেখবা সমস্ত পদে কোন পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। যেমন দেখো, আমরা যখন বলি বিজয় পতাকা, এখানে আমরা দুইটা পদ পাই, একটা হচ্ছে বিজয় আর একটা হচ্ছে পতাকা। সো বিজয় পতাকা বলতে আমি বেসিক্যালি কিন্তু একটা পতাকাকে বুঝাই, যে পতাকাটা বিজয়কে নির্দেশ করতেছে, কিন্তু মূলত এটা কি? পতাকা। আমি যখন বলি সিংহাসন, তখন আমি সিংহকে বুঝাই না, আমি বুঝাই একটা আসনকে। তার মানে আসন কোন পদ? পরপদ। পতাকা কোন পদ? পরপদ, মানে সেকেন্ড পদ। সো যখন আমরা একটা সমস্ত পদ পাই, আমাদের কাজ হচ্ছে সমস্ত পদটাকে ভালো করে দেখা, দেখে জাজ করা যে এই শব্দটাই সমস্ত পদে কে প্রায়োরিটি পাচ্ছে, সেকেন্ড জন, প্রথম জন, নাকি দুইজন, নাকি কেউ না। এটার উপর নির্ভর করে আমরা হচ্ছে সমাসগুলোকে প্রকারভেদে ভাগ করি। ওকে, সো আমাদের যে দ্বন্দ্ব সমাসটা আছে সেখানে আমরা দেখি যে পূর্বপদ এবং পরপদ উভয় পদকেই প্রাধান্য পায়। যেমন আমি যখন বলি তোমার মা বাবাকে নিয়ে বেড়াতে এসো, তখন আমি শুধু তোমার মাকে আনতে বলতেছি না, বা তোমার শুধু বাবাকে আনতে বলতেছি না, আমি তোমাকে বলতেছি তুমি তোমার বোথ প্যারেন্টস, মা এবং বাবা দুইজনকে নিয়ে এসো। সো মা হচ্ছে আমার পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। সো দুইজনকে নিয়ে বেড়াতে আসা, উভয় পদের প্রাধান্য, সেটাই হচ্ছে আমাদের দ্বন্দ্ব। দ্বিগু তৎপুরুষ কর্মধারায় এগুলো প্রত্যেকটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পায়। এখানে যে এক্সাম্পলটা লিখছি সিংহাসন, দেখো আসনের প্রায়োরিটি পাচ্ছে, এটা কিন্তু একটা কর্মধারের উদাহরণ। দ্বিগু কোনগুলো? দ্বিগু হচ্ছে যেগুলো শুরুতে সংখ্যা থাকে, পরপদের প্রাধান্য পায়, শুরুতে সংখ্যা থাকে। আমরা একটু পরে আবার মনে করব। অব্যয় ভাব পাইছি, যেখানে হচ্ছে পূর্বপদের প্রাধান্য থাকে। বহুব্রীহি পাইছি, যেখানে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে অন্য কোনো পদকে বুঝায়, বা তৃতীয় কোনো পদের প্রাধান্য থাকে। আচ্ছা, এরপরে আমরা সমাস চেনার কিছু ইজি টেকনিক মনে রাখতে পারি চাইলে, যে দ্বন্দ্বগুলোতে যোজক থাকে এবং ও আর, দ্বিগুগুলোতে সমাহার থাকে, কর্মধারায় যে যিনি থাকে, বহুব্রীহিতে যার যিনি থাকে। যেমন ধরো আমরা যদি বহুব্রীহি শব্দটাই চিন্তা করি, বহুব্রীহি মানে কি? বহু ধান আছে যার, সো যার থাকতেছে। তৎপুরুষে আমরা দেখি বিভক্তি লোপ পায়, যেই বিভক্তি লোপ পায়, ধরো লোপ পাইছে হচ্ছে দ্বারা, সো দ্বারা দিয়া কর্তৃক, এটা যেই বিভক্তি সেই বিভক্তির নামে আমরা হচ্ছে নামকরণ করব। অলুক তৎপুরুষ হচ্ছে অলুক, মানে যা লোপ পায় না, লোপ না পেলে সেটাকে আমরা বলতেছি অলুক তৎপুরুষ সমাস। ওকে, সো আমরা এখানে কিছু দ্বন্দ্বের এক্সাম্পল যদি একটু দেখি, খেয়াল করো। 7 17, 7 কেও বুঝায় 17 কেও বুঝায়। জমা খরচ, আয় বুঝে ব্যয় করো, তার মানে আয়টাও বুঝো ব্যয়টাও বুঝো, আয় ব্যয় দুইটাকেই বুঝাচ্ছে। এরকম যত দ্বন্দ্ব তুমি পাবা, দ্বন্দ্বগুলোতে খেয়াল করবা কোন পদের অর্থের প্রাধান্য থাকে? উভয় পদ, অর্থাৎ পূর্বপদ পরপদ দুইটারই অর্থের প্রাধান্য থাকতেছে, সেটাকে আমরা বলি দ্বন্দ্ব। আচ্ছা, এরপরে আমরা পাইছি কর্মধারায়, যে কর্মধারায় আমরা বলতেছি কিসের প্রাধান্য থাকবে? পরপদের অর্থের প্রাধান্য থাকবে। যেমন ধরো আমি যখন বলি নীল পদ্ম, তখন আমি বেসিক্যালি একটা পদ্ম ফুলকে বুঝাই। সো পদ্ম হচ্ছে আমার পরপদ কর্মধারায়। এবং কর্মধারায় সমাসের গঠনে আমরা দেখি নাউন এবং অ্যাডজেক্টিভ, এই দুটো জিনিস থাকে, যে হয় তোমার নাউনের সাথে নাউন হবে, অথবা নাউনের সাথে অ্যাডজেক্টিভ হবে, অথবা শুরুতে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে, অথবা দুইটাই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরকম করে আমাদের কর্মধারা সমাসগুলো সাধারণত হয়। তো এখানে কর্মধারা সমাসের যখন আমরা প্রকারভেদ দেখতে যাই, তখন আমরা কয়েকটা প্রকার দেখি। ফার্স্টে হচ্ছে সাধারণ, তারপর আমরা পাই হচ্ছে উপমান, উপমিত, মধ্যপদলোপী, রূপক, এরকম কিছু দেখি। তো আমাদের যে ঝামেলা যেটাতে লাগে, যেমন ধরো মধ্যপদলোপী, ঝামেলা লাগে না। কেন লাগে না? ধরো সিংহ চিহ্নিত আসন, চিহ্নিত একটা মাঝখানের পদ, এটাকে লোপ পাওয়াই দিলাম, বাদ দিয়ে দিলাম, মধ্যপদলোপী। ঝামেলা লাগে হচ্ছে উপমান উপমিততে। উপমান উপমিত যখন অ্যান্সার করবা, তখন মনে রাখার চেষ্টা করবা যে উপমান সমাস কোনগুলো। উপমান হচ্ছে যেই সমাসগুলোতে তোমরা বলো যে ন্যায় মাঝখানে থাকে। ভাই, ন্যায় মাঝখানে থাকে না, ন্যায় শেষে থাকে? এটা তো ব্যাসবাক্যের কনসার্ন। আমাদেরকে তো পরীক্ষায় ব্যাসবাক্য দেওয়া থাকবে না, আমাদেরকে পরীক্ষায় দেওয়া থাকবে হচ্ছে সমস্ত পদ। সো সমস্ত পদ দেখে আমাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তো আমার ফার্স্ট কনসার্নটা এটা হওয়া উচিত। তো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? আমরা উপমানে দেখব, উপমান এবং উপমিততে দুইটাতেই দেখব যে দুইটা পদের মধ্যে তুলনা হচ্ছে, এবং এই তুলনাটা হবে একটু বাস্তবিক তুলনা, যে তুলনায়
যে দুটা বস্তুর মধ্যে, তুলনা তো একা একা হয় না, তুলনা অবশ্যই দুইজনের মধ্যে হয়, সেটা দুইটা ব্যক্তি হোক, দুইটা বস্তু হোক, ব্যক্তি বস্তু হোক, যাই হোক না কেন, দুই পক্ষের মধ্যে তুলনা হয় বা তিন পক্ষের মধ্যে তুলনা হয়। সো যখন তুমি একটা তুলনা করবা, সেই তুলনার বস্তুগুলোর মধ্যে কোনো সাধারণ গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে, সাধারণ গুণ বা বৈশিষ্ট্য থাকবে। ওকে, এবং আমরা যদি একটু খেয়াল করি, এই যে উপমান কর্মধারয় সমাসগুলো আমাদের আছে, এখানে আমরা দেখব যে একটা হবে হচ্ছে আমাদের বিশেষ্য, আরেকটা হবে হচ্ছে বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ, অর্থাৎ বিশেষ্য নিশ্চয়ই তোমাদের মনে আছে নাউন, আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এগুলো দেখে আমরা সাধারণত উপমানগুলোকে বের করে থাকি। যেমন ধরো আমি যখন বলি দুগ্ধ ধবল, তার মানে দুধের মতো সাদা, তাহলে এখানে কোন একটা সাদা কিছুকে দেখে তুমি তুলনা করতেছো দুধের সাথে, সো একটা তুলনা হয়েছে এবং তুলনাটা বাস্তবিক। হ্যাঁ, একটা কিছু দুধের মতো সাদা হইতে পারে, এবং এই দুজনের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য আছে। সাধারণ বৈশিষ্ট্যটা কি? যে তুমি যেটার কথা বলতেছো ওইটাও সাদা, দুধও সাদা। সো দুজনের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এদের একটা বিশেষ্য আর একটা বিশেষণ, অর্থাৎ একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। সো দেখো ধবল মানে হচ্ছে সাদা, এই সাদাটা কি করতেছে? অন্য একটা বস্তু সম্পর্কে পরিচয় দিচ্ছে, তার মানে অ্যাডজেক্টিভ। আর দুধ নাউন, বিশেষ্য। সো একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভে যদি সমাসগুলো হয়, সেগুলোকে আমরা বলবো হচ্ছে উপমান কর্মধারায়। এরপর পাইছি আমরা উপমিত। উপমিতর ক্ষেত্রে আমরা কি দেখি? উপমিতর ক্ষেত্রেও তুলনা হবে, কিন্তু এই তুলনাগুলো হবে একটু অবাস্তব তুলনা, অবাস্তব তুলনা। এবং এই তুলনাগুলোর মধ্যে আমরা যেটা দেখব যে কোনো কিছু কমন থাকবে না। কমন, ম্যাথের ক্ষেত্রে দেখো আমরা কমন নিতাম না, সেখানে কমন কিছু আমরা কমন নিতে পারবো না, মানে সাধারণ বৈশিষ্ট্য থাকবে না, কমন নিতে পারবো না বা সাধারণ বৈশিষ্ট্য থাকবে না। এবং দ্বিতীয় যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে দুইটা পদই হবে হচ্ছে বিশেষ্য, কোনো অ্যাডজেক্টিভ থাকবে না, দুইটাই হবে নাউন। এটা দেখে আমরা উপমিত গুলোকে চিহ্নিত করি। যেমন দেখো আমি যখন বলি চন্দ্রমুখ, চাঁদ মুখ, দুইটাই নাউন, এবং চাঁদকে যে মুখের সাথে তুলনা করা হয়, এই তুলনাটা একটা অবাস্তব তুলনা, চাঁদের সাথে মুখের কোনো মিল নাই। চাঁদ দেখো গোল, মানুষের মুখ পুরোপুরি গোল হয় না, হইতে পারে আমার মুখও গোল, কিন্তু তুমি দেখো যে চাঁদের যদি তুমি ক্লোজ শট দেখো, কাছের ছবি দেখবা, আমরা যতই চাঁদের সাথে তুলনা করি, চাঁদকে রোমান্টিসাইজ করি, বলি যে চাঁদ কত সুন্দর, বাট চাঁদের কাছের ছবি যদি দেখো গুগল করে, দেখবা যে চাঁদ হচ্ছে খুবই অসুন্দর একটা জিনিস। সত্যি কথা, চাঁদ খুবই অসুন্দর একটা জিনিস। চাঁদের মধ্যে অনেক বড় বড় গর্ত, কালো কালো এরকম, মানে আমাদের মুখে একটা দুটো পিম্পল দাগ থাকতে পারে, কিন্তু চাঁদের মতো অসুন্দর আমরা আসলে না। সো যখন তুমি একটা মুখকে চাঁদের সাথে তুলনা দাও, এটা একটা অবাস্তব তুলনা হয়, এবং এই দুইটা বস্তুর মধ্যে বা ব্যক্তির মধ্যে তুমি কোনো কমন নেওয়ার কিছু পাও না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটাই আমাদের নাউন হওয়ার কারণে আমরা এদেরকে উপমিত বলে থাকি। এরপরে আমরা পাচ্ছি রূপক। রূপকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে উপমান উপমিততে তুলনা হয়েছে, রূপকে কোনো তুলনা হয় না। রূপকে যেটা হয় সেটা হচ্ছে অভিন্নতা কল্পনা করা হয়, অভিন্নতা, অভিন্নতা কল্পনা করা হয়। অভিন্নতা কল্পনা করার মানে বুঝো, অভিন্নতা কল্পনা করার মানে হচ্ছে সেম কল্পনা করা, কোনো তুলনা হবে না। তুলনা না, তুলনা মানে কি? আমি যখন তোমার সাথে আমাকে তুলনা দিব, তখন আমি কিন্তু কখনো বলবো না যে তুমি আর আমি সেম। তুলনা এক জিনিস, আর অভিন্নতা কল্পনা করা মানে হচ্ছে তুমি আর আমি সেম, আমরা টুইন, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো মন মাঝি, তারপর হচ্ছে কাল স্রোত, ক্রোধানল, তারপর হচ্ছে প্রাণ পাখি, এগুলো দুইটা পদকে একটা একটার সাথে সেম বলা হচ্ছে, তুলনা করা হচ্ছে না। যেমন দেখো প্রাণ আর পাখি, এই দুইটা কিভাবে সেম হয়? প্রাণ পাখি, একটু খেয়াল করে দেখো তো প্রাণ আর পাখি কিভাবে সেম হয়। যে আমরা কি জানি যে আমাদের যে প্রাণটা, হৃদয়টা, এটা একটা আমাদের অন্তরের ভেতরে আছে, একটা সময় উড়ে যায়, হ্যাঁ পাখিও উড়ে যায়, ওই যুক্তি। তুমি একটু খেয়াল করো মন মাঝি, মাঝি কি করে? নৌকার গতিপথ যেটা আছে সেটাকে ডিসাইড করে যে নৌকা কোন দিকে যাবে কোন দিকে যাবে না, এটা নির্ধারিত হয় মাঝির দ্বারা। ঠিক একই রকম আমাদের যে দেহ বা শরীর, এটা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? মনের দ্বারা। সো মন আর মাঝি একই জিনিস। কাল স্রোত, এই কাল মানে হচ্ছে সময়, আমরা যে বলতেছি না ক্রিয়ার কাল, ওই কাল সময়। আর স্রোত, তুমি দেখো এই যে সময়ও যেরকম বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত স্রোতের মতো বয়ে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। সো এখানে কাল আর স্রোতকে তুলনা করা হয় নাই, বরং বলা হয়েছে যে যেটাই কাল ওইটাই স্রোত। ক্রোধ রূপ অনল, তার মানে রাগ এবং আগুন দুটাকে
একই জিনিস বলা হচ্ছে যে রাগ যেরকম আমাদের অনেক ক্ষতি করে, সবকিছু নষ্ট করে দেয়, ঠিক একই রকম আগুনও কি করতে পারে, মানুষের অনেক ক্ষতি করতে পারে, সবকিছু নষ্ট করে দিতে পারে। সো এগুলো হচ্ছে তুলনা না, এগুলো হচ্ছে অভিন্নতা কল্পনা করা। ওকে, তারপর আমরা হচ্ছে তৎপুরুষ সমাস পাই, যেখানে আমরা পাই হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য এবং বিভক্তির লোপ। বিভক্তির লোপ কিরকম তুমি একটু খেয়াল করো, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এখানে যে কে বিভক্তিটা ছিল সেই কে বিভক্তিটা লোপ পাইছে। আমরা জানি কে রে, এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি। সো দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়ার কারণে আমরা এটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলতেছি। যদি আমরা দেখি যে চতুর্থী বিভক্তি লোপ পাইছে বা তৃতীয় বিভক্তি, যেমন ধরো দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি। সো তৃতীয় বিভক্তি যদি লোপ পায় তাহলে আমরা সেটাকে বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। এরকম করে আমরা 60টা যে তৎপুরুষ সমাস আছে সেই 60টা তৎপুরুষ সমাস পড়ার চেষ্টা করি, যে যেই বিভক্তি লোপ পাবে আমরা নাম দিব সেই তৎপুরুষ সমাস। সো এখান থেকে প্রশ্নটা কেমন থাকে যে আমাদেরকে একটা অনুচ্ছেদ ধরো তুলে দিল, যে কোনো একটা অনুচ্ছেদ, সে অনুচ্ছেদ তোমার পাঠ্য বইয়ের কোনো গল্প হতে পারে বা বাইরের কোনো একটা অনুচ্ছেদ হতে পারে। সে অনুচ্ছেদের মধ্যে ধরো কিছু শব্দ আছে যেই শব্দগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। কিসের মাধ্যমে? সমাসের মাধ্যমে গঠিত। একটা অনুচ্ছেদ দিল ধরো তোমাকে, অনুচ্ছেদে যে শব্দগুলো থাকতেছে সেই শব্দগুলোর মধ্যে কিছু কিছু শব্দ, ধরো 3-4টা শব্দ সমাসের নিয়মে গঠিত। সো তোমাকে ওই 3-4টা শব্দকে আন্ডারলাইন করে মার্ক করে দিয়ে বলতে পারে যে এগুলোর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, অথবা আলাদা অনুচ্ছেদ অনুচ্ছেদের কেয়ার করবে না, আলাদা তোমাকে শব্দগুলো সমাস সমস্ত পদগুলো দিয়ে তোমাকে বলতে পারে যে এগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, রূপকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রূপ ব্যবহার করি ব্যাস বাক্যে। ওকে, নয় মানে হচ্ছে যেটা কোনো না, নেই, নয়, নাই এই ধরনের অর্থ দেয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে নয় তৎপুরুষ সমাস। এখানে বেসিক্যালি শুরুতে একটা ন রিলেটেড মানে নেগেটিভ কোন একটা শব্দ যুক্ত থাকে, যেমন ধরো নয়, তারপর হচ্ছে না, নেই, অ। যেমন অ কিন্তু একটা নেগেটিভ অর্থ। কিরকম নেগেটিভ অর্থ? আমি যখন বলি অকাজ, তার মানে কি? খারাপ কাজ। অরুচি, রুচি নাই, নেগেটিভ অর্থ। এরকম এই না বোধক কিছু আমরা অব্যয়কে এখানে যুক্ত হতে দেখি নয়র ক্ষেত্রে। তারপরে আমরা উপপদ তৎপুরুষ সমাস পাচ্ছি। নওরিন বলছো উপপদের কথাও। আচ্ছা, একটু দেখি। তৎপুরুষ আর কর্মধারায় কনফিউজড হয়ে যাচ্ছে সেমন্তী, তাহলে তোমার কাজ হচ্ছে কর্মধারার এক্সাম্পল গুলো দেখা। কর্মধারার এক্সাম্পল কি? সিংহাসন। এখন তুমি আমাকে বলো তো আপু, সিংহাসন শব্দটার মধ্যে কি কোনো বিভক্তি পাইছো? সিংহকে, দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, র এর কিচ্ছু কিন্তু পাও নাই। কিন্তু তুমি যখন তৎপুরুষ সমাসের এক্সাম্পল গুলো দেখবা, তুমি সেখানে দেখবা কে, রে, দ্বারা, দিয়ে, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে এগুলো আছে। তার মানে কর্মধারাও পরপদার্থের প্রাধান্য পায়, তৎপুরুষেও পায়, কিন্তু পার্থক্য হচ্ছে একটাতে বিভক্তি আছে আর একটাতে বিভক্তি নাই। ঠিক আছে? আচ্ছা, সো উপপদ কোনগুলো? আমরা বলতেছি কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস সেটাকে আমরা বলি উপপদ তৎপুরুষ সমাস। এখন তুমি একটু খেয়াল করো যে কৃদন্ত পদ কোনগুলো। এই যে অগ্রে গমন করে, যে গমন ক্রিয়াপদ রিলেটেড, অর্থাৎ তুমি আগের যেগুলো দেখতেছো এগুলো কোনোটাতেই কিন্তু আমাদের যে ক্রিয়াপদের সাথে যে কৃদন্ত পদ, অন্তে কোন একটা ক্রিয়াপদকে তুমি দেখা, সেই ক্রিয়াপদটার সাথে সমাস নির্ণয় করা, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। এবং নাম যেহেতু এখানে আছে তৎপুরুষ, তার মানে অবশ্যই একটা বিভক্তিও থাকবে, যে বিভক্তিটা লোপ পাবে। যেমন দেখো, অগ্রে গমন করে, যে অগ্রে, এখানে একটা এ বিভক্তি ছিল, যে এই বিভক্তিটা লোপ পাইছে। ছেলে ধরে, যে অগ্রে জন্মে, যে ধামা ধরে, যে ধামা ধরা, প্রত্যেকটাই কিন্তু একটা ক্রিয়া বা কাজের সাথে যুক্ত হিসেবে আমরা হচ্ছে পাচ্ছি। এরকম সত্যবাদী, সত্য কথা বলা, বলাও একটা কাজ। পকেট মারা, মাছি মারা, এগুলো কিন্তু একটা কাজের অনু। সমস্ত পদে বিভক্তি থাকবে না, তোমাকে ওই শব্দটা দেখে তারপর এটার ব্যাস বাক্য অ্যাজিউম করতে হয় আর কি। আচ্ছা, অলুক তৎপুরুষ যেটা, সেটা সমস্ত পদে বিভক্তি থাকবে এবং অ্যাজ ইট ইজ থাকবে, কোনো পরিবর্তন হবে না, ব্যাস বাক্য যা সমস্ত পদ তা। এরপরে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহির একটা পার্থক্য দেখানো হচ্ছে। দ্বন্দ্বতে উভয় পদের প্রাধান্য থাকবে, তৎপুরুষে পরপদের প্রাধান্য থাকবে, আর বহুব্রীহিতে হচ্ছে অন্য পদের প্রাধান্য থাকবে। আমরা এটা খেয়াল করব শুধু, এটা। ঠিক আছে?
বহুব্রীহি আমরা মোটামুটি জানি অন্য একটা কিছুকে বুঝাবে। যেমন দেখো নদীমাতৃক শব্দটার পূর্বপদ হচ্ছে নদী, পরপদ হচ্ছে মাতৃক বা মাতা। আমরা নদীমাতৃক বলতে নদীকেও বুঝাই না, মাকেও বুঝাই না, বুঝাচ্ছি একটা দেশকে, যে দেশ নদীমাতৃক। সো এই যে পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝি অন্য কিছুকে বুঝানো, সেটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। যেমন ধরো এখানে উর্ণ নাভ, উর্ণ মানে সুতা বা জাল, আর নাভি মানে তো আমরা সবাই বুঝি। সো উর্ণকেও বুঝাচ্ছে না, নাভিকেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে হচ্ছে মাকড়সাকে। সো মাকড়সা অন্য একটা পদ, অন্য পদের প্রাধান্য অবশ্যই 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 বহুব্রীহি সমাস। ওকে, এখানে আমরা আরো কিছু বহুব্রীহি সমাসের এক্সাম্পল দেখতে পাচ্ছি। সমানাধিকরণ, ব্যাধিকরণ নামে কিছু টার্ম পাই। সমানাধিকরণে হচ্ছে অ্যাডজেক্টিভ আর নাউন মিলে গঠিত হয়, ফার্স্ট অ্যাডজেক্টিভ তারপরে নাউন, আর এখানে হচ্ছে দুইটাই আমাদের নাউন। ব্যাধিকরণ যেটা ব্যাধিকরণ, সে ব্যাধিকরণে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দুইটাই নাউন, অর্থাৎ উপমিতর মতো, উপমিত কর্মধারের মতো। আর এখানে হচ্ছে আমরা একটা পাচ্ছি নাউন আর একটা পাচ্ছি অ্যাডজেক্টিভ, উপমান কর্মধারের মতো। এটা একটু খেয়াল করার চেষ্টা করবা। ওকে, ব্যতিহার বহুব্রীহি এই শব্দটাই মনে রাখবা ক্রিয়ার পারস্পরিকতা। ক্রিয়ার পারস্পরিকতা মানে কি? যে একটা কাজ দুই পক্ষই যখন করে। দেখো একটা জায়গায় আমরা যখন বলি হাতাহাতি লাগছে, হাতাহাতি লাগা মানে কি? একজন হাত দিয়ে মাইট দিছে, আরেকজন চুপ করে বসে আছে তা না। আমাকে একটা মারছে, আমি একটা মারছি, তারপরে হাতাহাতি হইছে। আমার চুল ধরে টান মারছে, আমি চুল ধরে টান মারছি, তারপরে চুলাচুলি হইছে। তার মানে চুলাচুলি, হাতাহাতি, কানাকানি, গলাগলি, এগুলো প্রত্যেকটা শব্দ যদি তুমি খেয়াল করো দেখবা যে এখানে পূর্বপদকেও বুঝাচ্ছে না, পূর্বপদ হাতা বুঝাচ্ছে না, পরপদ হাতি সেটাকেও বুঝাচ্ছে না, বুঝাচ্ছে একটা লড়াইকে, মারামারিকে। তো অন্য পদ যেহেতু বহুব্রীহি সমাস এবং যেহেতু এই শব্দটা দুইটা কর্তার সম্মিলিত কার্যক্রমের মধ্য দিয়ে আসতেছে, তাই এটাকে আমরা বলতেছি ব্যতিহার বহুব্রীহি। এরকম তুমি ব্যতিহারের যতগুলো এক্সাম্পল দেখবা সবগুলাই দেখা দেখি, তুমি দেখছো সেও দেখছে, তখন হইছে দেখা দেখি, চোখাচোখি মানে তুমিও চোখ দিয়ে তাকাইছো, ও চোখ দিয়ে তাকাইছে। কোলাকুলি, তুমি একজনকে হাক দিলা, আরেকজন স্ট্যান্ড হয়ে দাঁড়ায় থাকলো, এটা তো কোলাকুলি হইলো না। কোলাকুলি কখন হবে? যখন দুই পক্ষ থেকে ওই বিষয়টা আসবে। সো ব্যতিহারে এই জায়গাটা আমরা খেয়াল করব। নয়অর্থক মানে হচ্ছে শুরুতে নয়অর্থক যেই অব্যয়গুলো আমরা একটু আগে তৎপুরুষের ক্ষেত্রে পাইছি সেগুলো থাকবে। সংখ্যাবাচক বহুব্রীহি একটু ভালো করে খেয়াল করবা, কারণ এটা দ্বিগুর সাথে মারামারি করতে যায়। সংখ্যাবাচক বহুব্রীহিরও শুরুতে সংখ্যা থাকে, দ্বিগুরও শুরুতে সংখ্যা থাকে। তাহলে তুমি আলাদা করবা কিভাবে? সেটা হচ্ছে দুইটারই শুরুতে সংখ্যা থাকবে, কিন্তু সমস্ত পদে কোনটার প্রায়োরিটি থাকতেছে। যেমন ধরো এখানে চৌচালা, চৌচাল যে ঘরের চৌচালা, এখানে পূর্বপদ হচ্ছে চার, পরপদ হচ্ছে চাল। আমরা চারকেও বুঝাই না, চালকেও বুঝাই না, আমরা বুঝাই ঘরকে, অন্য একটা কিছুকে, চৌচালা। হ্যাঁ, সো এই যে দেখো পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝে অন্য কিছুকে বুঝাইলো বহুব্রীহি। যদি এমন হতো যে পরপদকে বুঝাইছে, তখন আমরা বলতাম হচ্ছে দ্বিগু। যেমন ধরো আমি যখন বলি শতাব্দী, শতাব্দী, তো শতাব্দী কি? শত অব্দের সমাহার। এখানে পূর্বপদ হচ্ছে শত, পরপদ হচ্ছে অব্দ বা বছর। এবং শতাব্দী বলতে আমরা কিন্তু মূলত একটা বছরের অ্যামাউন্টকে বুঝাই। বছর কোন পদ? পরপদ। সো যখন এটারও শুরুতে সংখ্যা আছে, এটারও শুরুতে সংখ্যা আছে, কিন্তু শুরুতে সংখ্যা থেকে যদি পরপদের প্রাধান্য পায় তাহলে হচ্ছে দ্বিগু, আর যদি শুরুতে সংখ্যা থেকে অন্য পদের প্রাধান্য পায়, এই যে অন্য পদের প্রাধান্য যদি পায় তাহলে হচ্ছে বহুব্রীহি, কারণ বহুব্রীহি মানেই অন্য পদের প্রাধান্য। মধ্যপদলোপী কর্মধারের মতো মধ্যপদলোপী বহুব্রীহিও আছে, যেটা হচ্ছে মাঝখান থেকে পদটা আমাদের লোপ পাবে। এবং প্রত্যয়ান্ত বহুব্রীহি, কথাটা একটু খেয়াল করো, অন্তে, অন্ত মানে কি? শেষ, শেষে যদি প্রত্যয় থাকে, শেষে প্রত্যয় যদি থাকে সেটাকে আমরা বলবো প্রত্যয়ান্ত বহুব্রীহি। দেখো এক চোখা, এখানে শেষে একটা আ প্রত্যয় আছে, আমরা কি জানি প্রত্যয় শব্দের শেষে বসে। ওকে, দো টানা আ প্রত্যয়, ঘর মুখ ও প্রত্যয়, খরচে এ প্রত্যয় যুক্ত আছে। অলোক বহুব্রীহি মানে হচ্ছে যেটা লোপ পায় না, অলোক কথাটা যেখানেই পাই। নিপাতনে সিদ্ধ হচ্ছে কোনো নিয়ম মানে না, নিপাতনে সিদ্ধ সন্ধির মতো অনেকটা। তো এই জায়গাটা আমরা এই জন্য একটু দেখে রাখবো যে যেহেতু এটা কোনো নিয়ম মানে না। দুদিকে অপচার দ্বীপ, অন্তর্গত অপচার অন্তরীপ, জীবন মৃত নর পশু, এগুলো বহুব্রীহি, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। দ্বিগু সমাস আমরা অলরেডি পড়ে ফেলছি শতাব্দীর এক্সাম্পলটা দিয়ে। এই যে দেখো শতাব্দীটা আমরা মাত্র পড়লাম, যেটা শুরুতে সংখ্যা আছে কিন্তু পরপদের প্রাধান্য থাকার কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে পরপদের প্রাধান্য থাকলে আমরা সেটাকে বলতেছি দ্বিগু সমাস। তো আমরা এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি।
সংখ্যাবাচক বহুব্রীহি এবং দ্বিগুর যে কনফিউশনটা, যেটা আমি বললাম যে তোমাদের কনফিউশন লাগবে, সো কনফিউশন লাগলে যেটা মনে রাখবা সেটা হচ্ছে পরপদ বুঝাচ্ছে নাকি অন্য পদ বুঝাচ্ছে। অন্য পদ বুঝাইলে বহুব্রীহি, পরপদ বুঝাইলে কর্মধারয়। অব্যয়ভাব যেটা নতুন ব্যাকরণ থেকে বাদ দিয়ে দিছে, বাট তোমরা একটু দেখে রাখবা, যেটা হচ্ছে পূর্বপদে কোন একটা অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থেরই প্রাধান্য পায়, মানে একটা মাত্র সমাস আছে যেটাতে পূর্বপদের প্রাধান্য পায়, অব্যয়ভাব। যেমন দেখো এখানে আমরা যখন বলি যে মরণ পর্যন্ত, মরণ, এখানে উপসর্গটা বেসিক্যালি পর্যন্ত বুঝাচ্ছে। তো এখানে মরণকে বুঝাচ্ছে না, মরণ পর্যন্তকে বুঝাচ্ছে, পর্যন্তের প্রায়োরিটি পাইছে শুরুর পদ, পূর্বপদ। তো পূর্বপদের প্রাধান্য পেলে সেগুলোকে আমরা বলবো অব্যয়ভাব সমাস। এখানে কিছু অব্যয়ভাব সমাসের অর্থ দেওয়া হচ্ছে, যে কোন অব্যয়ভাব সমাসটা দূরবর্তী অর্থ দিচ্ছে, প্রতিদ্বন্দ্বী অর্থ দিচ্ছে, অল্প একটু অর্থ দিচ্ছে, এটা একটু খেয়াল করতে বলছে। অপ্রধান কিছু সমাস আছে, যেমন প্রাদি, প্রাদির ক্ষেত্রে আমরা এই অব্যয়গুলোর সাথে যুক্ত হতে দেখি। নিত্য সমাস আমরা দেখতে পাই, এবং নিত্য সমাসের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে অন্তর একটা জিনিস মোটামুটি কিছুর ক্ষেত্রে দেখা যায়, গ্রামান্তর, গৃহান্তর, এরকম কালান্তর। কিন্তু তেপান্তর আবার কিন্তু কি না, তেপান্তর আবার নিত্য সমাস না, কারণ এখানে তিন প্রান্তের সমাহারকে বুঝাচ্ছে, শুরুতে সংখ্যা আছে, এটা দ্বিগুতে যাবে, ঠিক আছে, এটাকে আবার মানে নিত্যতে নিয়ে আইসো না। আচ্ছা, তো এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য অসংখ্য সমাস রাখা হয়েছে। একটু দয়া করে ক্লাসটা শেষ হওয়ার পরে নিজেরা একটু এক্সাম্পল গুলো নিয়ে একটু ঘাটবা, একটু দেখবা যে তুমি আসলে এই সমাসটা বের করতে পারতেছো কিনা। কারণ তুমি যখন এরকম কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবা, তখন এখান থেকে যদি কমন আসে ভালো, যে এখান থেকে কমন আসলো। যদি এখান থেকে কমন না আসে, যদি আকাশ থেকে একটা নামায়, যদি গল্প থেকে একটা নামায়, তোমার প্র্যাকটিস থাকার কারণে, তোমার সমাসের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কারণে তুমি কিন্তু যেটাই দিক না কেন পারবা। সো এটা প্র্যাকটিস করলে এনাফ কিনা তোমরা যে জিজ্ঞেস করো, আমার মতে এনাফ। কারণ তুমি যদি এটা বুঝে প্র্যাকটিস করো, মুখস্থ না, বুঝে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমার সমাসের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। সমাসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে শব্দ যেটাই হোক সমাসবদ্ধ হইলেই তুমি এটা কি করতে পারার কথা, সমাস নির্ণয় করতে পারার কথা। তারপরে সমাস নির্ণয় থেকে রিটেনে দুই ধরনের হইতে পারে, তোমাকে একটা অনুচ্ছেদ দিয়ে সমাস নির্ণয় করতে বলবে, অথবা নর্মালি একটা শব্দ দিয়ে রেখে সেই শব্দটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলবে। পদ্মনাভ বিষ্ণুকে বুঝায়, মিশকাত বিষ্ণু, অন্য পদ। ওকে, তো এবার আসো একটু ভাব সম্প্রসারণ নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। হ্যাঁ, বহুব্রীহি নিজেও বহুব্রীহি সমাস। জুবায়ের, শেষ তো আজকে হবে না, বুঝছো, আজকে শেষ হবে না। আমরা আজকে ক্লাসটা 11টা পর্যন্ত করব, ঠিক আছে? শেষ হবে এই আশা করো না, চুপচাপ ক্লাস করতে থাকো। ওকে, কিসের ব্রেক? তোমাদেরকে একবার ব্রেক দিছি না, তোমরা একটু পর ব্রেক ব্রেক করো কেন, বুঝলাম না তো। এভাবে ব্রেক ব্রেক করলে তো আমার মন ভেঙে যাচ্ছে। মন ভাঙা মসজিদ ভাঙা সমান বলা হয়, হ্যাঁ? তো মন ভেঙো না, একটু পর ব্রেক ব্রেক করো না। ব্রেক তো আমার দরকার, তোমাদের কিসের ব্রেক দরকার আমি বুঝি না একটা জিনিস। আমি ব্রেক না নিলে তোমাদের ব্রেকের কি দরকার? জুবাইদা, এটা হচ্ছে জুবেদা, সরি, এটা হচ্ছে তোমার ওই সার্কুলারটা ভালো করে খেয়াল করবা, কোন ডিপার্টমেন্টের জন্য কতটুকু নাম্বার লাগে, এটা একটা ক্রাইটেরিয়া থাকে। ওকে, সারা রাত ক্লাস করবো, আসো। ভাব সম্প্রসারণ দেখি। ভাব সম্প্রসারণ একটা গুরুত্বপূর্ণ জায়গা, বলার জন্য বলতেছি এমন না, হয় না যে আমরা টিচাররা পড়াইতে গেলে বলি যে আর এটা অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ টপিক, বলার জন্য বলতেছি এমন না। ভাব সম্প্রসারণ আসলেই গুরুত্বপূর্ণ, সারাংশ সারমর্ম আসলেই গুরুত্বপূর্ণ, এটা আমার বলার কিছু নাই। তুমিও যদি একটু রিটেনের অ্যানালাইসিসটা দেখো বিগত বছরগুলোর, তুমি নিজেও দেখবা যে সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, এগুলো থেকে যে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা তাজরিন, আমার জানা ছিল না, সরি। ওকে, সো আসো একটু খেয়াল করি। ঢাকা ইউনিভার্সিটির বি তে যে ভাব সম্প্রসারণটা আসছে, তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা যে ভাব সম্প্রসারণটা দিছে,
আচ্ছা, তো তোমাদের ইমিডিয়েট সিনিয়ররা যে ভাব সম্মিশ্রণটা দিছে সেটা কি ছিল? বলতেছে যে ধ্বনি তীরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে, ভাবটির সম্প্রসারণ করো, মানে ভাবটাকে বিস্তারিত ভাবে লিখো। এখন যখন তোমরা ইন্টার পর্যন্ত স্টুডেন্ট ছিলা, তোমরা যখন ভাব সম্প্রসারণ লিখতা, দেখা যাইতো যে তোমরা একটা টপিকের উপর ভাব সম্প্রসারণ লিখতে দিলে 2-3 পেজ, অনেকে 4 পেজও লিখতা। কিন্তু অ্যাডমিশনের জায়গাটায় কিন্তু তোমাকে এত জায়গা দিবে না, ভাব সম্প্রসারণ করার জন্য 2-3 পেজ দিবে না, হাইয়েস্ট 1 পেজ তুমি জায়গা পাবা। সো এই 1 পেজ জায়গার মধ্যে তোমাকে প্রদত্ত টপিকটার উপর লিখতে হবে, বা 1.5 পেজ জায়গার মধ্যে তোমাকে টপিকটার উপর লিখতে হবে, এবং টাইমও খুব বেশি থাকবে না, যে ইন্টার লাইফে যত টাইম পাইছো অত টাইম তুমি পাবা না। তো এই জায়গাটায় আমরা একটু যদি খেয়াল করি যে তুমি এই জায়গাটায় আসলে ভাব সম্প্রসারণটা কিভাবে অ্যান্সার করতে পারো, বা ভাব সম্প্রসারণ কতটুকু লিখতে হবে এটা জিজ্ঞেস করো না, কারণ যতটুকু জায়গা আছে তুমি পুরোটাই কাজে লাগাইতে হবে। ইন্টারমিডিয়েটে বলা যায় 2 পেজ লেখো, 3 পেজ লেখো। অ্যাডমিশনে তোমাকে আমি এটাই বলবো যে তোমার যতটুকু জায়গা তোমাকে ইউনিভার্সিটি প্রোভাইড করবে পুরোটুকুকে কাজে লাগাও, পুরোটুকুকে। তার মানে যে দাগের বাইরে, স্কেলের বাইরে চলে যাবে তা না, মানে বুঝাইতে চাচ্ছি যে যতটুকু তোমার লেখার সুযোগ আছে পুরোটাই হচ্ছে তুমি কি করো, কাজে লাগাও। এখন এই ভাব সম্প্রসারণটা বা যে কোনো ভাব সম্প্রসারণ যখন তুমি অ্যান্সার করো, আমাদের কিছু প্রচলিত নিয়ম আছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে। যেমন ধরো বলা হয় যে ভাব সম্প্রসারণকে 3 প্যারা করতে। এমন না যে এটা একদম বাধ্যকতামূলক যে তোমাকে 3 প্যারাই করতে হবে। 3 প্যারাই করতে হবে এটা তোমার জন্য একদম মাস্ট না, তুমি চাইলে 1 প্যারাতেও এই ভাব সম্প্রসারণটা করতে পারো। তো তুমি 3 প্যারা করো বা 1 প্যারা করো, এটা খুব একটা সমস্যার জায়গা না। কথা হচ্ছে যে তুমি 3 প্যারা করো বা 1 প্যারা করো এটা তোমার উপর, কিন্তু তুমি 3 প্যারা করো বা 1 প্যারা করো তোমার উপর, কিন্তু তোমার যে প্রথম দিকের বাক্যটা থাকবে, একদম প্রথম বাক্য বা ফার্স্ট 1 লাইন বা 2 লাইনে যে বাক্যটা তোমার থাকবে ভাব সম্প্রসারণের প্রথম যে 2টা বাক্য, সেই 2টা বাক্য হবে অনেকটা, আমরা যখন একটা অনুধাবন অ্যান্সার করি তখন আমরা ফার্স্ট বাক্যে কি করি, জ্ঞানমূলক এক কথায় বলে দেই। আমরা যখন সৃজনশীলের প্রয়োগ অ্যান্সার করতাম তখন আমরা কি করতাম, ফার্স্ট বাক্যে অ্যান্সারটা এক কথা বলে দিতাম। ওরকম তোমার ভাব সম্প্রসারণের যে প্রথম বাক্যটা, ওই বাক্যটা হইতে হবে একটা ম্যাজিক্যাল বাক্য, যেটা দেখে, ম্যাজিক্যাল মানে কি, তুমি তো আকাশ থেকে বাক্য বানাবা না। ব্যাপারটা হচ্ছে তোমার বাক্যটা হতে হবে একটু এক্সেপশনাল, বাক্যটা হতে হবে একটা গুছানো সুন্দর বাক্য, যেই বাক্যটা তোমার পুরো থিমটাকে সামারি করে, থিমটাকে এক্সপ্লেইন করে দেয়, এরকম একটা বাক্য তোমাকে হচ্ছে এখানে লিখতে হবে। এই কারণে বাক্যটা লেখার আগে বা ভাব সম্প্রসারণ লেখা শুরু করার আগে একটু ভাববা যে আমি এখানে কি লিখতে পারি, তারপরে লিখতে বসবা। লিখতে বসে কাটাকাটি করা, লিখতে বসে ভাবা পরের লাইন কি হবে, এই কাজগুলো কইরো না, একটা ধারাবাহিকতার ব্যাপার থাকে। তো এখানে যেটা বললাম যে তোমার যে প্রথম বাক্যটা থাকবে, প্রথম বাক্য বা প্রথম 2টা বাক্য, ক্ষেত্র বিশেষে প্রথম 2টা বাক্য লেগে যাইতে পারে, বাট চেষ্টা করবা প্রথম বাক্য। সো প্রথম বাক্যটাকে কি করতে হবে, প্রথম বাক্যটা তোমার অবশ্যই এই বিষয়টা, থিমটা, যে বিষয়টা দেওয়া আছে সেই থিমটাকে তোমার ক্লিয়ার করতে হবে। তার মানে এই না যে তুমি এটার অর্থ ধরে ধরে, শব্দ ধরে ধরে বলবা। ধ্বনিটিকে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে মানে হচ্ছে ধ্বনিকে প্রতিধ্বনি বিদ্রুপ করে, ধ্বনির কাছে সে ঋণী, এটা যাতে সে ধরা না পড়ে, এইগুলাকে থিম লেখা বলে না। তাহলে তোমার থিমটা কি, যে তোমাকে যে টপিকটা দিল, ধ্বনিটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনির কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে, সো এখানে কি বুঝাইছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। এখন তুমি একটু চিন্তা করো, প্রতিধ্বনি মানে কি। তুমি দেখবা যে যখন তুমি কোনো একটা বদ্ধ জায়গায় যাও, গুমট জায়গায় বা উঁচু বড় কোনো জায়গায় টায়গায় যাও, তখন ওখানে যে আমরা যখন একটা সাউন্ড করি, সেই সাউন্ডটা ইকো হয়ে, প্রতিধ্বনি হয়ে আবার আমাদের কাছে ফেরত আসে। তার মানে এই যে প্রতিধ্বনিটা আমরা কানে শুনতেছি, সেই প্রতিধ্বনিটা সৃষ্টি হয়েছে কোত্থেকে, ধ্বনি থেকে। মানে আমি ফার্স্টে একটা সাউন্ড করছি, তারপরে ওই প্রতিধ্বনিটা, সাউন্ড মানে কি, ধ্বনি, ধ্বনিটার থেকে প্রতিধ্বনিটার জন্ম হয়েছে। তার মানে ধ্বনি নাই মানে প্রতিধ্বনিও নাই। সো প্রতিধ্বনির যে অস্তিত্ব, প্রতিধ্বনির অস্তিত্ব টিকে আছে কিসের উপর, ধ্বনির উপর, সাউন্ডের উপর। তো আমাদের সোসাইটিতে বা আমরা এই জায়গাটা থেকে আসলে কি শিখি, কি বুঝতে পারি, সেটা হচ্ছে যে প্রতিধ্বনির যে সৃষ্টি বা জন্ম সেটা হচ্ছে ধ্বনি থেকে। অর্থাৎ প্রতিধ্বনির উচিত ধ্বনির কাছে কৃতজ্ঞ থাকা, কারণ প্রতিধ্বনিকে ধ্বনি উপকার করছে, সৃষ্টি করে দিছে। সো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপকার স্বীকার করা বা স্বীকার না করার একটা ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি, যে প্রতিধ্বনি স্বীকার করতেছে না। কিভাবে বুঝছি, যে সে বলছে যে সব সময় প্রতিধ্বনি ধ্বনিকে ব্যঙ্গ করতে থাকে, বিদ্রুপ করতে থাকে, ছোট করতে থাকে। কেন? কারণ ওই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, যে আমি তোমার থেকে
জন্ম হয়েছে এটা যদি বুঝে যায় ঝামেলা, না বুঝার জন্য সে যেটা করে নিজেকে বড় করে রাখতে চায়। সে দেখাচ্ছে যে ও যে ধনীর কাছে ঋণী কৃতজ্ঞ, সেটা যদি ধরা পড়ে যায়, পাছে ধরা পড়ে, এই ভয়ে সে কন্টিনিউয়াসলি কি করতেছে, ধনীকে টন্ট করা বা বিদ্রুপ করার যে কাজটা, সে কাজটা করতেছে। সো তুমি এটা এখানে কিভাবে আসলে লিখতে পারো, তুমি লিখবা যে আমরা সাধারণত কি দেখি যে যখন কোন একটা মানুষ অন্য একজনের দ্বারা উপকৃত হয়, সে উপকারটাকে যদি সে স্বীকার না করে, সে উপকারটাকে যদি সে উপেক্ষা করে যায়, তাহলে উপকারীর করা উপকারটাকে কি করা হয়, অবমাননা করা হয়। এটা কিন্তু এক ধরনের অমানবিক একটা কাজ, যে তুমি তোমার উপকৃত হইলা যার কাছ থেকে, তার এই মূল্যটাকে, তার এই উপকারটাকে তুমি কি করলা, অবমাননা করলা, অপমান করলা। সো এইটা হচ্ছে আমাদের মূল থিম। এখন এই মূল থিমটা যে তুমি বলে ফেলছো, বলে ফেলার পরে তোমার কাজ হচ্ছে তোমার মূল থিমটাকে প্রতিষ্ঠিত করা, ব্যাখ্যা করা, যে কিভাবে আসলে মানুষ উপকারীর উপহাস করে, উপকারীর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করে, কিন্তু আসলে কিভাবে হওয়া উচিত ছিল। এই জায়গাগুলো, যে ঋণ স্বীকার করার মধ্য দিয়ে আমরা যে আসলে ছোট হয়ে যাই না, বরং ঋণ স্বীকার করার মধ্য দিয়ে যে আমাদের বিনয় প্রকাশ পায়, এই জায়গাটাই হচ্ছে তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এবং ভাব সম্প্রসারণ করতে বলছে মানে তুমি এক কথা বারবার বারবার ঘুরায় ফিরে একই কথা বলবা তা না, নতুন নতুন বাক্য বলো, নতুন নতুন শব্দ ব্যবহার করো, একই শব্দ বারবার ব্যবহার করো না, একটু বৈচিত্র্য আনো। আমাদের সবারই তো বৈচিত্র্য ভাল লাগে। তোমাদেরকে যদি প্রতিদিন এক তরকারি দিয়ে ভাত খাইতে দেওয়া হয়, তোমাদের বিরক্ত লাগে না? তোমাদের ইচ্ছা করে না একটু ডিফারেন্ট তরকারি খাই? সো এরকম তোমার লেখা একটা অ্যান্সারের মধ্যে যদি একই শব্দ বারবার দেখি, একই লাইন বারবার দেখি, আমাদের কাছেও তো বিরক্ত লাগবে। সো একটু ভ্যারাইটি আনার চেষ্টা করবা, সমার্থক শব্দ, তোমার ভোকাবুলারি, এনরিচড ভোকাবুলারিকে কাজে লাগানোর চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, আমি এক লাইনে বলি নাই শর্মি, বলে ফেলছি তো, তুমি খেয়াল করো না। আমি বলছি যে এখানে আমরা আসলে এই বাক্যটার মধ্যে, এই ভাব সম্প্রসারণের মধ্যে যেটা দেখতেছি সেটা হচ্ছে কিভাবে আসলে আমরা উপকারীর যেই উপকার আছে সেটাকে স্বীকার করতে পারি, তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, তার যেই কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতাকে আমরা যাতে অবমাননা না করি, সেটার একটা বয়ান এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাঠ্যসূচির মধ্য থেকে আসবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পাঠ্যসূচি বলতে কি বুঝি আমরা? ধরো তোমার যে ইন্টারের যে গল্প কবিতাগুলো আছে, এগুলো তোমার পাঠ্যসূচিভুক্ত, কিন্তু তোমার কি ইন্টারে কোনো ব্যাকরণের বই ছিল? বোর্ড বই ছিল না। তোমরা এক একজন এক এক রাইটারের বই পড়ছো, তাহলে তুমি কিসের উপর ডিপেন্ড করে এটাকে পাঠ্যসূচিভুক্ত আর পাঠ্যসূচি বহির্ভূত বলবা? বলতে পারবা না। সেই জন্য তোমাকে যেটা করতে হবে, আমরা তো কেউ ভাব সম্প্রসারণের সময় মুখস্থ করি না, আমরা কি করি, ভাব সম্প্রসারণের থিমটা বুঝে নিজের মতো লিখি। তো তুমি যেটা করবা, তোমার কাছে পসিবল যতগুলো ভাব সম্প্রসারণ মনে হয় যে একটু ইউনিক, যেটা তুমি আগে কখনো পড়ো নাই, সেরকম ভাব সম্প্রসারণ গুলো একটু থিমটা বুঝার চেষ্টা করবা, তাহলে নিজে থেকে লিখতে পারবা। সো এটার মধ্যে পাঠ্যসূচি ভুক্ত পাঠ্যসূচি বহির্ভূত বলার কোনো সুযোগ নাই, অ্যাজ এটা কোনো বোর্ড বইয়ের অন্তর্ভুক্ত না। ওকে, এরপরে আমরা যেটা পাচ্ছি, পরের অভাব মনে করিলে চিন্তন, আপন অভাব ক্ষোভ থাকে কতক্ষণ। সুন্দর একটা ভাব সম্প্রসারণ। আমি বলবো এটা তোমরা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করো হোমওয়ার্কের জন্য। আমি একটু বুঝাই দিই। আচ্ছা, কি বুঝাই দিব? তুমি একটু খেয়াল করো যে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু অপূর্ণতা থাকে। কি থাকে? অপূর্ণতা। তোমার কাছে মনে হইতে পারে যে তোমার জীবনেই হচ্ছে সকল অপূর্ণতা। আমি প্রায় তোমাদের গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমাদের কনভারসেশন গুলো, কথাবার্তাগুলো যখন দেখি, তোমাদের কাছে মনে হয় যে তোমাদের জীবনে অনেক অপূর্ণতা, তোমার এইটা নাই ওইটা নাই, কিন্তু তুমি কিন্তু জানো না যে আরেকটা মানুষের কি নাই। সো হিউম্যান লাইফ ইজ অল অ্যাবাউট, মানে আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অপূর্ণতা থাকে। এই অপূর্ণতাগুলোকে সাথে নিয়ে তুমি কিভাবে এই অপূর্ণতাগুলোকে ওভারকাম করে তুমি হচ্ছে নিজে একটু ভালো থাকার চেষ্টা করবা, আনন্দে থাকার চেষ্টা করবা, সেটাই হচ্ছে এটার থিম। এখানে বলতে চাচ্ছে যে যখন তুমি আরেকজনের অভাবের কথা চিন্তা করবা, তখন তোমার নিজের যে অপূর্ণতাগুলো আছে, সে অপূর্ণতাগুলোকে নিয়ে তুমি ভাবতে পারবা না। দেখো, আমরা প্রায় চিন্তা করি, ইস আমার একটা হাতে ঘড়ি নাই, এটা আমার একটা অপূর্ণতা। এখন তুমি একটু চিন্তা করো তো, এমনও মানুষ আছে না যার একটা হাতই নাই? তোমার তো হাত আছে, হাতে ঘড়ি নাই, কিন্তু এরকম অনেক মানুষ আছে যার হাত নাই। সো তোমার এই হাতে ঘড়ি নাই, এই আফসোসটা হবে কতক্ষণ? হবে যতক্ষণ পর্যন্ত তুমি হাত নাই মানুষটার কথা চিন্তা করবা। এখানে বেসিক্যালি এটাই বুঝাইতে চাইছে যে আমরা যখন আরেকজনের জীবনের অভাবের কথা, আরেকজনের দুঃখ বেদনার কথা চিন্তা করব, তখন আমাদের নিজেদের দুঃখ বেদনা নিয়ে যে অপূর্ণতা আছে, সে অপূর্ণতাটা আসলে থাকবে না। এই মেসেজটা হচ্ছে আমাদেরকে কবি বা লেখক দিতে চাচ্ছেন, যে আমাদের মনের যে আক্ষেপ, যে কষ্ট, সে কষ্টটা দূরীভূত হবে কিভাবে। ওকে, সো এটা একটু বাসায় প্র্যাকটিস করবা অবশ্যই। এরপর, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।
হ্যাঁ, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে, রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা। ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লাও সহজে, অর্থাৎ সত্য সত্যই, এটা ভালো হোক খারাপ হোক তোমাকে একসেপ্ট করতে হবে, আজকে না করলে কালকে করতে হবে, করার কোনো বিকল্প নাই। তো এখানে যেটা বলছে যে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, তার মানে সত্যকে ভালোবাসলাম, সত্য কখনো বঞ্চনা করে না, অপমান করে না। এটার মানে কি, যে আমরা কখনোই সত্যকে ইগনোর করতে পারি না, উপেক্ষা করতে পারি না। সত্য একটা স্থায়ী জিনিস এবং এটা আজকে অথবা কালকে অথবা পরশু একটা না একটা সময় এটা কি করবে, তার যে আধিপত্য, সে আধিপত্যটা বিস্তার করবে। আমরা কল্পনা করতে পারি অনেক কিছু, আমি কল্পনা করতে পারি যে আমার একটা আইফোন আছে, আমার একটা গাড়ি আছে, কিন্তু আসলে তো আমার গাড়ি নাই, আমার আইফোন নাই, সো এটা আমার কল্পনা। সত্য হলো যে আমি গরিব, সত্য হলো আমার একটা আইফোন নাই, সো সত্যটা প্রকাশিত হয়েই যায়, এটা আর কি ব্যাপার। সো এই ব্যাপারটা নিয়ে আসলে ভাব সংসারটা লেখা করার চেষ্টা করছে। তোমাদেরও টাকা নাই, তোমরাও গরিব, থাক আজ সমস্যা নেই, আমাদের কারোই আসলে টাকা নেই। এই যে দেখো, মাত্র যে শিখাইলাম যে অপূর্ণতা রাখা যাবে না, কি লাভ হইলো, আমি একটু টপ দিছিলাম, আমি একটু টপ দিয়ে দেখছি যে তোমরা মাত্র যে ভাব সংসারণটা শিখাইছি ওইটা শিখছো কিনা, খালি বুঝছো নাকি মনে ধারণ করছো, এটা দেখার জন্য আমি মাত্র বললাম যে আমার টাকা নাই, আমার গাড়ি নেই, তোমরাও শুরু করছো আমাদেরও টাকা নাই, আজ এই সেই, এত অপূর্ণতা, আরো যে কত মানুষের কত কিছু নাই, সেগুলো একটু চিন্তা করো। ওকে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, দেশের বুকে 18 আসুক নেমে। দেখো তোমাদের 18 বছর বয়স, কবিতা পাঠ্যসূচিভুক্ত একটা কবিতা থেকে তোমাকে কি দিছে, ভাব সম্প্রসারণ দিছে। সো এরকম পাঠ্যসূচিভুক্ত একটা লাইন দিয়ে তোমাকে কি করতে পারে, ভাব সম্প্রসারণ দিতে পারে। তবে পাঠ্যসূচিভুক্ত জায়গা থেকে ভাব সম্প্রসারণ দিলে একটু সতর্ক থাকবা। কি নিয়ে সতর্ক থাকবা, ধরো 18 বছর বয়স যে কবিতা, ওই কবিতাটার যদি তুমি থিমটা একটু মনে করার চেষ্টা করো, ওখানে আমরা কি দেখছি, শুরুতে কবি 18 বছর বয়সের ইতিবাচক দিকের কথা বলছেন, তারপরে কবি 18 বছর বয়সের নেতিবাচক দিকের কথা বলছেন, তারপরে কবি একটা সামেশন দেখাইছেন, কবি দেখাইছেন কিভাবে আসলে আমরা 18 বছর বয়স থেকে বেনিফিটেড হব, জাতীয় জীবনে কিভাবে 18 বছর বয়সকে কাজে লাগাবো, এগুলো। সো তুমি যখন এরকম পাঠ্যসূচি ভুক্ত কোন জায়গা থেকে ভাব সম্প্রসারণ করবা, তখন একটা পসিবিলিটি থেকে যায় তুমি মূল কবিতার মধ্যে চিন্তা করবা, মূল কবিতার বাইরে চিন্তা করতে পারবা না। তো এটা একটু সচেতন থাইকো যে তোমাকে পার্টিকুলার যে দুইটা লাইন দেওয়া হয়েছে সেই দুইটা লাইনের ফোকাসটা যাতে ঠিক থাকে, এটা একটু মাথায় রেখো। যে দেখো এখানে বসে এই বয়সে তাই নেই কোনো সংশয়, দেশের বুকে 18 আসুক নেমে, এখানে কিন্তু 18 বছর বয়সের নেতিবাচক দিকের দিকে জোর দেওয়া হয় নাই। তো তুমি কবিতায় নেতিবাচক দিক দেখছো বলে ওই থিমে যদি লিখতে থাকো তাহলে কিন্তু হবে না। এখানে যে দুইটা লাইন দেওয়া আছে সেই দুইটা লাইনের দিকে যাতে তোমার গুরুত্বটা থাকে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? ভাব সম্প্রসারণে এক্সাম্পল দেওয়া যাবে কিনা? হ্যাঁ শর্মী, প্রয়োজন পড়লে তুমি একটা দুটো এক্সাম্পল দিতে পারো, তবে প্রাসঙ্গিক, হ্যাঁ একটা এক্সাম্পল দিতে পারো। আচ্ছা, ভাবগুলো কিভাবে বুঝবো, এটা নতুন নতুন ভাব সম্প্রসারণ একটু পড়া, প্র্যাকটিস করা, এই জন্য আর কি। বিখ্যাত ব্যক্তিদের উক্তি আমার মনে হয় অ্যাড না করা ভালো, বিশেষ করে অন্য ভাষার উক্তি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। হয় হয় তুষার, তুমি কি জানো? কিছুই জানো না। ওকে, এরপরে আসো অনুবাদ নিয়ে একটু কথা বলি। অনুবাদ বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা, অনুবাদ থেকে প্রশ্ন থাকে এবং থাকলে যা দেখা যায় তার কি বলবো তোমাদেরকে। আচ্ছা, সো এই যে অনুবাদ টপিকটা মানে ট্রান্সলেশন, এটা আমার মনে হয় আমাদের সবাইকে কম বেশি ভোগায়। কিভাবে? ধরো তোমাদের ইন্টারেও কিন্তু অনুবাদ ছিল, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা 99% স্টুডেন্ট এই অনুবাদটা অ্যান্সার করো নাই। তোমরা দৌড়াইয়া যে অ্যান্সার করছো পারিভাষিক শব্দ। কেন? কারণ তোমাদের পারিভাষিক শব্দের বিকল্প হিসেবে অনুবাদ ছিল, অনুবাদের বিকল্প হিসেবে পারিভাষিক শব্দ ছিল। তো তোমরা যেহেতু একটু ফাঁকিবাজ বা একটু চালাক বা একটু বেশি নাম্বার পাইতে চাইলে আমরা এটাই করি, সেটা যেহেতু পারিভাষিক শব্দ ম্যাথের মতো মার্কস, একটা পারলে 1, দুইটা পারলে 2 এবং লেখা কম, সো আমরা সবাই পারিভাষিক অ্যান্সার করছি, অনুবাদটাকে ইগনোর করে গেছি। কিন্তু অ্যাডমিশনে তো এরকম কোনো অপশন নাই, সো ইগনোর করা যাবে না। আচ্ছা, 2-1 জন বসো অনুবাদ লিখছো, জেনে খুব ভালো লাগলো। যারা
লিখছো তারা তো অনুবাদ করতে পারো, যারা পারো না আসো আমরা একটু অনুবাদ কি বা ট্রান্সলেশন কি সেটা সম্পর্কে একটু কথাবার্তা বলি। আচ্ছা, এই যে ট্রান্সলেশন বা অনুবাদ, এই অনুবাদ দুই ধরনের হয়। একটাকে আমরা বলি হচ্ছে আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ মানে বুঝো যে একটা অক্ষর ধরে ধরে যদি তুমি অনুবাদ করো, যেমন ধরো আমি যদি বলি যে টি, এটার বাংলা চা, হ্যাঁ টি এর বাংলা চা, অথবা একটা শব্দ তুমি পাইলা ধরো বিগ, এখন এটার বাংলা তুমি লিখলে হচ্ছে বড়, কিন্তু অনেক জায়গায় এই বিগ শব্দটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহৃত হতে পারে, টি অন্য কোনো কাজে ব্যবহৃত হতে পারে। যেমন আমি বলতে পারি ইটস নট মাই কাপ অফ টি, এখানে কিন্তু আমার কাপ অফ চা না এটা বুঝায় নাই, বুঝাইছে কাজটা আমার পক্ষে সম্ভব না। বিগ, আমরা যখন বলি যে তুমি তো একটা বিগ স্টেপ নিছো, তখন বড় স্টেপ সবসময় বোঝায় তা কিন্তু না। অনেক সময় এমন হয় যে আমাদেরকে সাহসী পদক্ষেপ বুঝাচ্ছে। তার মানে কি, যে তুমি যখন টি এর বাংলা চা করলা, তুমি যখন বিগের বাংলা বড় করলা, এটাকে বলে হচ্ছে আক্ষরিক, অর্থাৎ ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা করা। ঠিক আছে, আরেকটা অনুবাদ হয় যেটাকে আমরা বলি ভাবানুবাদ। সাধারণত কবি সাহিত্যিকদের কবিতা এগুলো আমরা ভাবানুবাদ করে থাকি, প্রোভার্ব ভাবানুবাদ করে থাকি। যেমন তোমরা দেখছো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি একটা অনুবাদ সং অফ রিংস এর জন্য উনি হচ্ছেন কি পাইছেন, নোবেল পাইছেন। এখন উনি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে ইংলিশ করেন নাই, উনাকে ইংলিশ করার সময় চিন্তা করতে হয়েছে এটা ইংলিশে গিয়ে পোয়েমের মতো হচ্ছে কিনা, কবিতার মতো হচ্ছে কিনা, সো ওগুলোকে ভাবানুবাদ করা হয়েছে। ঠিক আছে, সো অনুবাদ দুই ধরনের আমরা পাচ্ছি, আক্ষরিক এবং ভাব। এই যে এখানে দেখো বলা হয়েছে অনুবাদ দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক অনুবাদে বক্তার বক্তব্য হুবহু বা অবিকৃত রেখে শুধুমাত্র ভাষাটা রূপান্তর করা হয়, মানে বক্তব্য ঠিক যা যা বলছে, ধরো হেড বলছে আমি বাংলা অনুবাদ করলে মাথা বলবো, তারপর মা বলছে বাংলায়, আমি ওটাকে ইংলিশ করলে মাদার লিখবো, এরকম মানে যেটা বলছে সেটাকে আমি জাস্ট ভাষাটা পরিবর্তন করবো আর কিচ্ছু করবো না, ওটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। যেমন ধরো মেনি মেন মেনি মাইন্ড, অনেক মানুষ অনেক মন, এটা যদি আমি করি তাহলে কি আসলে হবে? এই মেনি মেন মেনি মাইন্ড, এটা যদি তুমি অনেক মানুষ অনেক মন বলো, এ কাপ অফ টি ইটস নট মাই কাপ অফ টি কে যদি তুমি এটা আমার এক কাপ চা নয় এরকম যদি বলো, তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এই বাক্যগুলো কি অনুবাদ এক্সপেক্ট করে? ভাবানুবাদ এক্সপেক্ট করে, যে তুমি এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করবা না, বরং এই বাক্যটা তোমার কি অর্থ দিচ্ছে সেই অর্থটাকে তোমার কাছ থেকে জানতে চাইছে। সো এই ধরনের অনুবাদগুলোকে আমরা বলি হচ্ছে ভাবানুবাদ। সো এই যে একটা সেন্টেন্সকে আমি আক্ষরিক অনুবাদ করব নাকি ভাবানুবাদ করব, এটা হচ্ছে আমাদের একটা কমন কোশ্চেন। অলরেডি তোমরা তবে এই প্রশ্নটা করছো, অথবা অনেকে বলবা যে একটু পরে করবা, যে আপু আমি একটা সেন্টেন্স দেখে কেমনে বুঝবো যে আমি এটাকে আক্ষরিক অনুবাদ করব নাকি ভাবানুবাদ করব? এটার জন্য ট্রিক্স হচ্ছে যেই গল্পটা, যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটাকে একাধিকবার পড়া, একবার না, একবার পড়লা আবার পড়লা আরেকবার পড়লা। তুমি যখন প্যাসেজটা মিনিং বের করে করে বারবার পড়বা, তুমি নিজেই বুঝবা যে কোন লাইনটা আক্ষরিক অনুবাদের দিকে যায়, কোন লাইনটা ভাবানুবাদের দিকে যায়। দ্বিতীয় কথা, আরেকটা কি কাজ করতে পারো অনুবাদ ভালো করার জন্য, সেটা হচ্ছে বিভিন্ন অনুবাদ পড়া। তোমার অসংখ্য বই আছে বাসায়, উদ্ভাস থেকে হোক, যে কোনো জায়গা থেকে হোক, তোমার ইন্টারমিডিয়েটের বাংলা বই হোক, সেখান থেকে অনুবাদ পড়া। কেন পড়া? এর মানে এই না যে অনুবাদ তোমার পরীক্ষায় যেটা পড়তেছো এটা হুবহু কমন আসবে। তার মানে এই যে তুমি যখন অনেকগুলো অনুবাদ পড়বা, তখন অনুবাদ কেমনে করে, অনুবাদগুলো কিভাবে কাজ করে, কোন লাইনটার জন্য আক্ষরিক অনুবাদ হচ্ছে, কোন লাইনটার জন্য ভাবানুবাদ হচ্ছে, এটা সম্পর্কে তোমার একটা ধারণা হবে। তাহলে অনুবাদ আক্ষরিক ভাব ধরার জন্য আমি দুইটা কথা বলছি। একটা হচ্ছে তুমি যে প্যাসেজটা দেওয়া হয়েছে সে প্যাসেজটা একের অধিক বার পড়বা, ইটস এ মাস্ট। একবার পড়ে কখনো ডিসিশনে যাবা না অনুবাদের ক্ষেত্রে। দ্বিতীয় যে কাজ করবা সেটা হচ্ছে যে কোনো র্যান্ডম অনুবাদগুলো পড়তে থাকবা, সেটা আগে আসুক না আসুক, র্যান্ডম অনুবাদ পড়তে থাকবা। তৃতীয় যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস থাকে, বাগধারা যেটাকে আমরা বলি বাংলায়, ইংলিশে ফ্রেজ এন্ড ইডিয়মস, ইংলিশ থেকে বাংলা বাগধারা থাকে। ওই বাগধারাগুলো, ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো যে কোনো একটা বই থেকে, ইংলিশ বই সাধারণত থাকে, দেখে পড়ে ফেলবা। পড়ে ফেললে যেটা হবে, তোমার ভাবানুবাদের মধ্যে যে যদি ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো ইউজ করা হয়, যেমন ধরো মেনি ম্যান মেনি মাইন্ড, হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক কিছু আমরা পাই, কাট ইউর ক্লোথ অ্যাকর্ডিং টু ইউর আর্ন, এরকম আমরা কিছু পাই। তো আয় বুঝে ব্যয় করো, এই ধরনের যেই প্রবাদ, ফ্রেজ, ইডিয়মস গুলো আছে, এগুলো পারার জন্য এগুলো জানা আগে জরুরি। সো এগুলো জেনে ফেলবা। এই তিনটা কাজ যদি একটু ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমাদের অনুবাদটা ভালো হবে, খারাপ হবে না। তো আমরা এই দুই ধরনের অনুবাদ আসলে পাই, এবং অনুবাদ একটা প্র্যাকটিসের বিষয়। আমরা যদি বিগত বছরের একটা অনুবাদ দেখি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির
23-24 একটা প্রশ্ন, বাংলা থেকে ইংলিশ নাকি ইংলিশ থেকে বাংলা আসবে। এই যে দেখো কি থেকে কি আসছে, খেয়াল করো, ইংলিশ থেকে বাংলা। তোমার বাংলা দক্ষতা যাচাই করতেছে, বাংলা রিটেনে তোমার ইংলিশ দক্ষতা যাচাই করতেছে না, বাংলা দক্ষতা যাচাই করতেছে। সো বাংলা দক্ষতা বের করার জন্য তো তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে দিবে, ইংলিশে হইলে বাংলা দেওয়া থাকবে, সেটাকে ইংলিশ দক্ষতা যাচাই করবে। এটা একটু বুদ্ধি খাটাও নিজের, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছি যে আমরা এখানে কিছু অনুবাদ দেখতে পাচ্ছি, যেমন বলা হচ্ছে টুমোরো অ্যাজ ইয়েস্টারডে দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল অফ ফর এক্সিস্টেন্স, বাট whereas in the past selfishness was the measure of fitness, in the future survival value will be determined by breadth and depth of love. Modern science is teaching, as it was never taught before, that no one lives for himself alone. সুন্দর একটা লাইন, no one lives for himself alone. কেউ একা একা, কেউ নিজের জন্য কি বাঁচে? একা বাঁচে না। আমি একবার পড়ছি, আমার এর আগে একবার পড়া আছে, তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, আমি একটু সরতেছি, পড়ো, আরেকবার পড়ো, তারপর আমরা অনুবাদটা বলবো। শ্রাবণ, আসছিলাম তো, তুমি মনে হয় দেখো নাই বা তোমার সাথে দেখা হয় নাই, দুঃখজনক। ওকে, সো তোমরা কি পড়ছো? আরেকটু সময় দিলাম, আরো 10 সেকেন্ড টাইম দিচ্ছি, পড়ে শেষ করো। আচ্ছা, যদি পড়া হয়ে থাকে তাহলে একটু চিন্তা করো তো আমার সাথে যে ব্যাপারটা কিরকম দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি টুমোরো অ্যাজ ইয়েস্টারডে দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ ইন দ্য স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, স্ট্রাগল মানে হচ্ছে আমরা বলি না যে আমরা জীবনে অনেক লড়াই করছি, সংগ্রাম যেটাকে আমরা বলি। বাট whereas in the past selfishness was the measure of fitness, তুমি একটু আমাদের আদিম যুগের কথা চিন্তা করো, আমরা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং আমরা এরকম একটা সেলফিশ নীতিতে বিশ্বাসী ছিলাম যে আগে নিজে বাঁচলে পরে অন্যের নাম। অর্থাৎ একটা জায়গায় যখন আমাদের জ্ঞান বিজ্ঞানের ওরকম ব্যাপকভাবে প্রচার ছিল না, তখন কি হতো, তখন খাদ্য থেকে শুরু করে যে কোনো সুযোগ সুবিধা অনেক কম ছিল, লিমিটেড ছিল। তখন আমরা একটু স্বার্থপর গোছের ছিলাম যে আমরা নিজেদের কথাটা চিন্তা করতাম। কিন্তু বর্তমানের যে সময় বা এই ভবিষ্যতের যে সময়টা আমাদের জন্য আসতে চাচ্ছে, এই ভবিষ্যতের সময়টা কেমন হবে? এই ভবিষ্যতের সময়টা হবে যে এখানে মানুষ সেলফিশ থাকবে না, স্বার্থপর থাকবে না। এই যে দেখো সুন্দর করে বলছে দ্যাট নো ওয়ান লিভস ফর হিমসেলফ অ্যালোন, মানুষ কেউ নিজের জন্য বা একাকী বেঁচে থাকে না, কেউ নিজের জন্য বাঁচে না, প্রত্যেকে আমরা একজন আরেকজনের জন্য বেঁচে থাকি। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, মডার্ন সায়েন্স ইজ টিচিং অ্যাজ ইট ওয়াজ নেভার টট বিফোর, অর্থাৎ আধুনিক বিজ্ঞান আমাদেরকে এমন একটা জিনিসের সাথে পরিচয় করাচ্ছে যেটা আমরা আগে কখনো জানি নাই। সেটা কি? সেটা হচ্ছে কেউ একা নিজের জন্য বাঁচে না। কেউ যদি নিজের জন্য বাঁচতো, তুমি একটু চিন্তা করো যে যারা হচ্ছে ইন্টারনেট আবিষ্কার করছে, সে একা নিজের জন্য আবিষ্কার করছে নাকি আমাদের সবার জন্য করছে? সবার জন্য, আমরা সবাই উপকৃত। যে ধরো বিদ্যুৎ আবিষ্কার করছে, সবার জন্য আবিষ্কার করছে। তার মানে যে আধুনিক বিজ্ঞানের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমাদেরকে কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে মানুষ একা নিজের জন্য বাঁচে না, আমরা সকলে মিলে আসলে মানবিক ভাবেই বেঁচে থাকি। এবং এইখানে সেকেন্ড যে লাইনটা ছিল, এখানে একটু খেয়াল করো, এখানে অতীতের সাথে বর্তমানের যে ভ্যালু, মূল্য, সেটাকে একটা তুলনা করা হচ্ছে। যে আমরা যদি খেয়াল করি, আমাদের বর্তমান বা ভবিষ্যতে যে বেঁচে থাকার যে সুযোগটা, সেটা পরিমাপ করা হবে কি দ্বারা? ডেপথ অফ লাভ, ভালোবাসার গভীরতা দ্বারা। যে একটা মানুষ একটা মানুষের কতটুকু আসলে ভালোবাসে, বা মনুষ্যত্ব বোধের প্রতি, মানবিকতার প্রতি আমাদের কি ধরনের ভালোবাসা আছে সেটা। এখানে খুব বেশি ভাবানুবাদের জায়গা নাই, মোটা দাগে আমরা এটাকে আক্ষরিক অনুবাদই করছি, কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করি নাই। লাইনটা বুঝছি, বুঝে নিজের মতো করে বলছি, দ্যাটস দ্য ডিফারেন্স। মানে তুমি এমন না যে এখানে ফ্রেজ এন্ড ইডিয়মস ছিল, পুরো আকাশ বুঝাইছে, তুমি পাতাল লিখছো তা না, আবার হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করছো তাও না। তুমি কি করছো? কিছু কিছু ওয়ার্ড নিছো, বাক্যটা পড়ছো, একটা কাছাকাছি যে জিনিস বুঝছো সেটাকে বাংলায় লিখে আসছো। এই যে একটু ভুলভাল লিখে আসা, এটা যে তোমার মানে কাছাকাছি কিছু একটা লিখে আসার চেষ্টা করা, এটা তুমি যদি ভাবো তোমার নাম্বার কমাবে, তা কিন্তু না। আমার ক্লিয়ারলি এরকম মনে আছে যে আমি যখন এক্সাম দিই তখন এরকম একটা ছিল। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি
এক্সাক্ট ওয়ার্ডটা খুঁজে পাচ্ছিলাম না, আমি কাছাকাছি একটা শব্দ দিয়ে আসছি। সো কাছাকাছি একটা শব্দও যখন তুমি দিয়ে আসবা, টিচার বুঝবে না যে হি অর শি অ্যাটলিস্ট ট্রাইড, মানে অ্যাটলিস্ট চেষ্টা করছে। সো তোমরা খালি রেখে আসবা না, যদি কোনো শব্দের প্রপার বাংলা মনে না পড়ে কাছাকাছি একটা বাংলা হইলেও লিখে আসবা, ঠিক আছে? চেষ্টা করবা কিছু একটা লিখে আসার। আচ্ছা, এরপরে আমরা যদি পরের যেই অনুবাদটা আছে সেটার দিকে তাকাই, এটা হচ্ছে 21-22 সালে আসছিল। The streets are my home. I used to collect trash and sell it to a vendor. I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. Once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach, but I got no money in return. The owner of the shop gave me something to eat and let me sleep in his hut at night. The work was difficult and painful. The ice cream box is quite heavy when it is full. I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. There were days when I could not even sell one ice cream. তোমাদের পরিচিত একটা গল্প থেকে অনুবাদ নেওয়া হয়েছে। আবারও 1 মিনিট সময় দিচ্ছি, একটু পড়ো। এবং এটাতে খুবই সহজ এটা অনুবাদ করা। এটা কিন্তু মোটামুটি আমরা আক্ষরিক অনুবাদ হিসেবেই করতে পারি, এটাকে আমাদের ভাবানুবাদ করার কোনো জায়গা নাই। আমরা এখানে কি বলবো যে রাস্তাই ছেলেটার, আমার ছেলেটার না, মাই যেহেতু বলা হয়েছে আমার বলবো, আমেরিগো আবার বইলাই শোনা, কারণ এখানে কোথাও আমেরিগোর কথা উল্লেখ করা নাই। সো পন্ডিতি করে আমেরিগোর কথা না বললেও হবে, সমস্যা নাই। সো রাস্তা ওর ঘর ছিল, ও যে আবর্জনা কুড়াতো বা ট্র্যাশ থেকে বিভিন্ন জিনিসপত্র কুড়িয়ে সেটা বিক্রি করত, কিভাবে ও ট্র্যাশ কুড়ানো বন্ধ হয়ে গেল, ওর যে ইনফেকশন হয় বা অসুস্থ হয়ে যায়, এবং আইসক্রিমের বক্সটা যে ভারী ছিল, এটা যে ওর জন্য পেইনফুল, যন্ত্রণাদায়ক ছিল, এই কথাটা হচ্ছে এখানে বলা হয়েছে। এটা মনে হয় সবচেয়ে যাবৎকালের ট্রান্সলেশনের সবচেয়ে ইজিয়েস্ট ট্রান্সলেশন। আগেরটা একটু কঠিন ছিল, পরে যেটা করতে হবো এটা আরো কঠিন। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, এটা তোমাদের মনে হয় সবারই পারা উচিত বা পারবা। এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে 20-21 সালে আসা একটা প্রশ্ন। কম্পারেটিভলি বাকিগুলোর তুলনায় আমার কাছে মনে হয়েছে যে এটা একটু কঠিন। কেন কঠিন? যাদের আগে থেকে এই কবিতাটা পড়া নাই তাদের কাছে কঠিন, বা কবিতাটা পড়া থাকলেও ইংলিশটা পড়ছো, বাংলাটা পড়ো নাই। তোমরা একটা কবিতার নাম শুনছো, সেপ্টেম্বর অন যশোর রোড বা যশোর রোড, লিখেছেন হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। তো এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, এটা এই আমেরিকান একজন পয়েট বা অ্যাক্টিভিস্ট, মানে এটাকে কি বলে, কবি। হ্যাঁ, তো এই অ্যাক্টিভিস্ট বা পোয়েট উনি হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। উনি হচ্ছে যখন ভ্রমণ করতেছিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, তখন উনি 1971 সালে এই স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে উনি যখন যাচ্ছিলেন, তখন উনি ওই জায়গাটায় দেখলেন যে কিভাবে আসলে শরণার্থী মানুষগুলো জীবন যাপন করতেছে। যে কোনো জায়গায় শরণার্থী মানে কি, যে তাদের একটা নিরাপদ আশ্রয় নেই, খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, হাহাকার, কান্না, এটা তো যুদ্ধ মানেই শরণার্থী, শরণার্থী মানেই হচ্ছে খুব বিপন্ন মানবেতর জীবন যাপন করা। সো এই এক্সাম্পলটা এখানে তুলে ধরার, মানে এই কথাগুলো উনি হচ্ছে এখানে তুলে ধরার চেষ্টা করছেন। এখানে আমরা যদি হুবহু আক্ষরিক অনুবাদ করি তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কিরকম ঝামেলা হবে দেখো, এখানে বলছে মিলিয়ন্স অফ ফাদার্স ইন রেইন, মিলিয়ন্স অফ মাদার্স ইন পেইন, মিলিয়ন্স অফ ব্রাদার্স ইন ও, মিলিয়ন্স অফ সিস্টার্স নো হোয়ার টু গো। এখানে এই যে মিলিয়ন্স বা মিলিয়ন শব্দটা, 1 মিলিয়ন উল্লেখ করা হয়েছে। এখানে মিলিয়ন বলতে, সাধারণত মিলিয়ন বলতে আমরা বুঝি 10 লাখ, কিন্তু এখানে কিন্তু 10 লাখ বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে অগণিত বা অনেক, অগণিত বা অনেককে বোঝানো হচ্ছে। তো তুমি যদি এখানে 10 লাখ বলে আসো তাহলে একটু ঝামেলা, একটু রিস্কি। কেন? কারণ আমরা এক্স্যাক্টলি জানি না কত মানুষ ওই জায়গাটায় শরণার্থী হয়েছিল বা কত মানুষ শরণার্থী। তো 10 লাখও বলতে পারো, অগণিত বলাটা আর একটু বেটার। আচ্ছা, মিলিয়ন্স অফ ফাদার্স ইন রেইন, মিলিয়ন্স অফ মাদার্স ইন পেইন, মিলিয়ন্স অফ ব্রাদার্স ইন ও, মিলিয়ন্স অফ সিস্টার্স নো হোয়ার টু গো। অর্থাৎ নো হোয়ার টু গো মানে হচ্ছে যাবার কোনো জায়গা নাই। এটাকে তুমি একটু সুন্দরভাবে বলতে পারো যে তাদের কোনো কি নাই, আবাসস্থল নাই, থাকার কোনো ঘর নাই বা মাথার উপর কোনো ছাদ নাই। ও যেই শব্দটা, এটা দিয়ে আমরা সাধারণত বুঝি হচ্ছে ধিক্কার দেওয়া, কিন্তু এখানে কি বুঝাচ্ছে দেখো, এখানে বুঝাচ্ছে আর্তনাদ, দুঃখ, বেদনাকে। সো এই জিনিসটা তোমার একটু খেয়াল করতে হবে। 1 মিলিয়ন আন্টস আর ডাইং ফর ব্রেড, তুমি যদি বলো যে আন্টিরা রুটির জন্য, পাউরুটির জন্য মারা যাচ্ছে, তাহলে তো হবে না। তোমাকে কি বলতে হবে? খাদ্যের অভাবের কথাটা বলতে হবে, এটা বুঝতে হবে। গ্র্যান্ডফাদার, 1 মিলিয়ন আঙ্কেলস ল্যামেন্টিং দ্য ডেড, গ্র্যান্ডফাদার মিলিয়ন্স হোমলেস অ্যান্ড স্যাড, grandmother millions silently mad, millions of daughters walk in the mud, millions of children wash in the
ফ্লাড, ফ্লাড মানে তো বুঝতেছি বন্যা। সো বন্যায় এই ছোট ছোট শিশুরা যে আসলে হারিয়ে যাচ্ছে বা ছোট ছোট শিশুরা যে আসলে ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে, এই ভেসে যাওয়ার একটা বর্ণনা এখানে দেওয়া হয়েছে। সো একটু খেয়াল করবা যে এখানে আমরা যদি আক্ষরিক অনুবাদ করি আগেরটার মতো তাইলে কিন্তু হবে না, আমাদেরকে একটু ভাবানুবাদ করতে হবে। তুমি যদি বলো যে আন্টিরা রুটির জন্য মারা যাচ্ছে তাইলে হবে না, তোমাকে বলতে হবে খাদ্যের অভাবের কথা, ঠিক আছে? খাদ্যের অভাব, অন্নের অভাব, এই শব্দগুলো তোমাকে ইউজ করতে হবে। সো এগুলো বেটার করার একমাত্র ওয়ে হচ্ছে তুমি নতুন নতুন ইংরেজির ট্রান্সলেশন পড়ো, তাহলে তুমি বিভিন্ন জায়গা থেকে ট্রান্সলেশনের সম্পর্কে ধারণা পাবা। যেই ধারণাটা তোমাকে যেই ট্রান্সলেশন দিক না কেন, সেটা তোমার নোন হোক আননোন হোক, করতে হেল্প করবে, সহযোগিতা করবে। কেউই কখনো 100% ট্রান্সলেশন কমন পায় না, প্রত্যেকটা শব্দ কমন পায় এমন হয় না, কিন্তু কাছাকাছি কিছু একটা যদি তুমি দাঁড় করায় আসতে পারো তোমাকে নাম্বার দিবে, ঠিক আছে? সো কাছাকাছি কিছু একটা দাঁড় করানোর টার্গেটটা নিতে হবে। লাখো করতে পারো চাইলে, লক্ষ লক্ষ, অগণিত, এগুলো বলতে পারো। রক্তের বন্যা বলতে পারো, নাও বলতে পারো, কারণ এখানে ডিরেক্টলি ব্লাডের কথাটা বলা হয় না। আমরা যদি অ্যালেন গিন্সবার্গের যেই ভ্রমণের কাহিনীটা সেটার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি যে উনি যখন যাচ্ছিলেন কলকাতায়, কলকাতার সাহিত্যিকদের সাথে তিনি যখন যাচ্ছিলেন, তখন উনি ওই যশোর রোডটা অনেকটা লিংক রোডের কাজ করতো, মানে সংযোগ করতো আর কি, ঠিক আছে? সো ওই সংযোগস্থল দিয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উনি দেখছিলেন যে অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার কারণে ওই যশোরের রাস্তাটা পানিতে ডুবে গেছিল আর কি। সো অবশ্যই মুক্তিযুদ্ধের পরবর্তী একটা টাইম, যুদ্ধ মানে অস্ত্র, রক্ত, এগুলো থাকে, কিন্তু মূল ঘটনাটার মধ্যে আমরা আসলে পানির কথাটাই পাই, যে বৃষ্টির কারণে, এই যে রেইন, দেখো বৃষ্টির কারণে পানিতে ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়ার কারণে মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়া, এবং শেষের দিকে দেখো ফ্লাডের কথাও বলা হয়েছে, বন্যার কথা বলা হয়েছে, ওয়াশ ইন ফ্লাড, অর্থাৎ বন্যায় ভেসে যাওয়া। সো রক্তের কথাটা একটু ইগনোর করা বা লেস ইম্পর্টেন্স দেওয়াটা আমার কাছে মনে হয় যে বেটার। তোমাদের কোনো বিকল্প অপশন থাকতে পারে, তোমাদের বিকল্প যুক্তি থাকতে পারে, অনুবাদ এক একজনের এক এক রকম হবে, সবাই একই রকম অনুবাদ করবে তা না, কিন্তু মূল বিষয়টা একই থাকা প্রয়োজন, বাধ্যতামূলক আর কি। তো এটা একটু খেয়াল করার চেষ্টা করো। আচ্ছা, বইতে লেখা থাক, সমস্যা নাই সাজিদ, তুমি তোমার মতো লিখো, কোনো সমস্যা নাই। 5টা লাইনের মধ্যে একটা লাইন বাদে সব ঠিক আছে, মাঝের লাইন ভুল, তাহলে কি ফুল কাটা যাবে? না, ফুল কাটা যাবে না। রূপা, আজকে ক্লাস শেষ হবে না, রেখে দিব। ওকে, তো তোমাদের অনেক সময় তোমরা এই যে ক্লাস করানোর সময়, যেহেতু রিটেন ক্লাস, তোমরা অনেক কিছুর প্রশ্ন টশ্ন করছো, আপু এটার অর্থ বলেন, এটার সমাস বলেন, এরকম কিছু কিছু হয়তো আমি দেখছি যে করতেছো, বা একটা টপিক বলানোর সময় হয়তো বলছো আমি দেখিও নাই। তো এরকম কিছু যদি থাকে, তোমরা কিন্তু কিউএনএ বলে যে একটা অপশন আছে, সুযোগ আছে, ওইটাকে কিন্তু কাজে লাগাইও। হ্যাঁ, কাজে লাগাইও। আমি অ্যান্সার দিতে পারি না দেখে মন খারাপ করে, রাগ করে, গাল ফুলায় বসে থাকো না। তোমাদের জন্য কিউএনএ আছে, তোমাদের কোশ্চেনের অ্যান্সার করার জন্য, আর আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। না, আজকে শেষ হবে না সাকিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি কয় ঘন্টা পড়তাম অ্যাডমিশনে? আমি কয় ঘন্টা পড়তাম সেটা দিয়ে তুমি তোমারটা বিচার করলে তো হবে না। তুমি টার্গেট সেট করো যে আমি আজকে এগুলো পড়বো। এগুলো পড়তে যদি তোমার 2 ঘন্টা লাগে তাহলে তুমি 2 ঘন্টা পড়ো, 10 ঘন্টা লাগলে 10 ঘন্টা পড়ো। কয় ঘন্টা, এই মিথটা, মানে এই রুলসটাই আমার পছন্দ না। আমার কথা হচ্ছে ভাই আমি একটা টার্গেট সেট করব, দিনের টার্গেট, ওই টার্গেট ফিল আপ করবো। এখন ওই টার্গেট ফিল আপ করতে আমার আধা ঘন্টা লাগতে পারে, হইতে পারে তোমার লাগতেছে 3 ঘন্টা, তুমি ওর মাঝখানে অন্য কাজ করছো, ফোন চালাইছো। তো এটা দিয়ে তো তুমি আমার আর তোমার কম্পেয়ার করলে হবে না। তোমাকে টার্গেট রেখে টার্গেট ফিল আপ করার দিকে জোর দিতে হবে, ঠিক আছে? লক্ষাধিক দাও যদি, আচ্ছা লক্ষাধিক দিতে পারো, কিন্তু ভালো হয় কি সেফ থাকা, অগণিত বলা, অনেক বলা, সেফ আর কি। তো তুমি লক্ষাধিক বলে যে ভুল হবে বা লক্ষ লক্ষ বলে ভুল হবে এমন না। তবে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আক্ষরিক অনুবাদ থেকে বের হয়ে ভাবানুবাদের দিকে বা একটু সেফ প্লে করতে চাই আর কি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বারবার জিজ্ঞেস করতেছিল ক্লাস শেষ হবে কখন, ক্লাস শেষ হবে কখন। তোমাদের জন্য ক্লাসটা শেষ করে দিলাম, নাইলে আরো অনেকগুলো সিলেক্ট ছিল, ওটা বাদ দিয়ে দিছি, বুঝছো? আচ্ছা, সো থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ বলতেছি কেন, ধন্যবাদ বলি, বাংলা ক্লাস না, ওই যে ট্রান্সলেশন করতে করতে আমরা হচ্ছে এখন কথাও ইংলিশ হয়ে আসতেছে, ঝামেলা। তো যাই হোক, তোমরা হচ্ছে রিটেনটা একটু সময় দিবা, বাসায় একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখবা। আর ভয় পাওয়ার কিছু নাই, তোমরা গ্রামারের যে প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট পেপারে যে প্রিপারেশন নিচ্ছ, সেটা থেকেই তোমাদের রিটেনটা অনেকাংশে পূরণ হয়ে যাবে। খালি যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে
লেখাটা প্র্যাকটিস করা, ভাষাটা সুন্দর করা, বানান ভুলগুলো এড়ানোর চেষ্টা করা, সময়ের মধ্যে শেষ করতে পারার ক্রাইটেরিয়াটা আনা, এবং একই সাথে তোমাকে যে ডিরেকশন দেওয়া হয়েছে যে 3 বাক্যের মধ্যে শেষ করা, 3 বাক্যের মধ্যে শেষ করতে পারা, 5 বাক্যের মধ্যে শেষ করা, 5 বাক্যের মধ্যে শেষ করতে পারা, এই জায়গাগুলোতে একটু জোর দেওয়া উচিত। ওভারঅল আমার কাছে মনে হয় রিটেন নিয়ে আসলে টেনশন করার কিছু না। তুমি যদি একটু লেখাটা প্র্যাকটিস করো আর যে টপিকগুলো ফার্স্ট মানে এমসিকিউর জন্য পড়তেছো সেগুলোই কিন্তু তোমার রিটেন হিসেবে তোমার সামনে আসতেছে। সো খুব একটা দুশ্চিন্তা করো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো আর কি। তো তোমাদের আপাতত আর কোনো প্রশ্ন দেখতে পারতেছি না, ডিসকাশন গ্রুপে জয়েনিং অ্যাপ্রুভ হচ্ছে না, এটা তো আমি হেল্প করতে পারবো না, তুমি হচ্ছে হেল্পলাইনে একটু ফোন দিয়ে জানাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ব্যাস বাক্য আসতে পারে, সমাস থেকে আসলে ব্যাস বাক্য সহ আসতে পারে। ঠিক আছে, ভালো থাইকো তোমরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।